আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তোমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ক্লাস, যেটাই বলো না কেন, যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যোদ্ধা আছো তাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি বায়োলজির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। সাথে আছি আমি তোমাদের মাহিন আরিফিন অর্পণ ভাইয়া। তোমাদের দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি তোমাদের, আশা করি বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে আমার ক্লাস করে ফেলেছো। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি। গুরুত্বপূর্ণ ক্লাসটি হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যদি বলতে হয় যে যেটা জুলজি থার্ড চ্যাপ্টার পরিপাক ও শোষণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটাতে যদি তুমি গো থ্রো করতে পারো বা ক্লাসটা যদি করে থাকো তাহলে তুমি এখান থেকে কি পাবে, এক কথা যদি বলতে হয় আজকের ক্লাসটাতে যদি তুমি করতে পারো সম্পূর্ণ, তাহলে তুমি এখান থেকে দেখতে পারবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিভাবে তুমি কত সহজে, কত নির্ভুলভাবে, কত কম সময়ে অ্যান্সারগুলো করতে পারো, সেটা খুব ভালোভাবে দেখতে পারবে। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে বেশ কিছু কথা বলে থাকি, আবারও বলি যে অলরেডি তোমরা বেশ কিছু যুদ্ধ পার করে তারপর আজকে এই পর্যায়ে এসছো। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন একটা বিশ্ববিদ্যালয়ের একটা দাবি দেওয়া পার করে তার একটা নিজস্ব সত্ত্বাধিকার বা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। সো তোমাদের এখানে বড় একটা অপরচুনিটি বা সুযোগ আছে এখানে, যেখানে নতুন কিছু গেইন করার। যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ার মতোই সেই ইচ্ছাটা বা সুযোগটাই তুমি পূরণ করতে পারছো খুব সহজে এখান থেকে। সো আমি বলবো তোমার জন্য এটা একটা বড় একটা অপরচুনিটি, তুমি এটা কাজে লাগাইতে পারো খুব সুন্দরভাবে। আর তোমাদের এই ইউনিভার্সিটির প্রশ্নগুলো বিগত বছরে লক্ষ্য করলে আমরা দেখতে পারি একটু অন্য ধারার প্রশ্ন হয়ে থাকে। তারপরও বলবো যে নতুন করে একটু গুছিয়ে নিতে পারলে ভালো কিছু করার সুযোগ আছে এখান থেকে। তো চলো আমরা দেরি করবো না, আজকে হচ্ছে আমরা শুরু করে ফেলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তিযোদ্ধাদের জন্য নতুন একটি ক্লাস পরিপাক ও শোষণ নিয়ে। ঠিক আছে, চলো আমরা পরিপাক ও শোষণ নিয়ে কিছু জিনিস পড়বো। তার আগে একটু বলে রাখি কোর্সটা কেমন ছিল বা কোর্সটা কেমন আমাদের এই কোর্সটা। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে তোমরা জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোর্সটা আমরা সাজিয়েছি সেটা মূলত হচ্ছে আমরা সাজিয়েছি হচ্ছে প্রত্যেকটা জিনিস অধ্যায়টা আমরা আসলে ডিটেলস আকারেই ব্যাখ্যা করতেছি। ডিটেলস আকারে ব্যাখ্যা করার পর আমরা এমসিকিউ জিনিসটা সলভ করার ট্রাই করতেছি, যাতে তোমাদের বুঝতে জানতে খুব সুন্দরভাবে সহজে এবং উপলব্ধি আকারে তোমরা দেখতে পারো। খুব সুন্দরভাবে ট্রাই করতেছি, পাশাপাশি কিছু পরিমাণ এমসিকিউ সলভ দিচ্ছি আমরা। সেই এমসিকিউটা যাতে সলভ করে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আজ্ঞাবহ উপাদান তৈরি হয়ে থাকে, সেই জিনিসটার জন্য আমরা চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে, তো চলো আমাদের প্রথম কথা হচ্ছে আমরা যে জিনিসটা আমরা এখন দেখব সেটা হচ্ছে, বলতে গেলে আমরা এখান থেকে বলতে পারি যে পরিপাক অধ্যায়টার নাম পরিপাক, তাহলে আমাদের এই অধ্যায়কে জানা উচিত আসলে পরিপাকটা কি। হ্যাঁ, পরিপাক কি আমরা এটাই জানার চেষ্টা করি না, সেই পরিপাকটা আমরা এখন আসলে জানবো যে পরিপাক কি। আমাদের প্রথম প্রশ্ন, পরিপাক কি, বা এটাকে আমরা অন্যভাবে লিখতে চাইলে এভাবে লিখতে পারি, ডেফিনেশন অফ ডাইজেস্টিভ সিস্টেম। ডেফিনেশন অফ ডাইজেস্টিভ সিস্টেম, ডেফিনেশন অফ ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম আজ্ঞাবহ একটা বিষয়, যে এই জায়গায় আমাদের শিখবো বা এই জায়গায় আমাদের শেখা উচিত। আমরা এখানে শিখতে এসেছি এই পয়েন্টগুলো, সো আমরা প্রথমে এই জিনিসটা শিখবো আর কি। তো চলো আমরা এখন শেখার ট্রাই করি ডেফিনেশন, কিভাবে পরিপাক হচ্ছে বা পরিপাক জিনিসটা কি। পরিপাক বলতে আমরা মূলত বুঝি যে খাবারগুলো খাই, সে খাবারগুলো আমাদের বডির ভিতরে খাবার থেকে নির্দিষ্ট পরিমাণ উপাদান থেকে পুষ্টি পাওয়াটাই হচ্ছে আমাদের পরিপাক, এটাই আমরা ভেবে থাকি। কিন্তু এতটুকু বললে হবে না, প্রথমেই কথা হচ্ছে পরিপাক হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। পরিপাক হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। কেন জৈব রাসায়নিক প্রক্রিয়া, এটা আমরা একটু ব্যাখ্যা করে দেখানোর ট্রাই করব। পরিপাক হচ্ছে প্রথম কথা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। কেন জৈব রাসায়নিক প্রক্রিয়া যদি একটু বলতে হয়, কারণ প্রথম কথা হচ্ছে একটা পরিপাক করতে গেলে আমরা সেখানে দেখতে পারবো, সেখানে হচ্ছে মূলত পরিপাকটা হচ্ছে কি, খাবারই পরিপাক হচ্ছে, তাই না? যেহেতু খাবার পরিপাক হচ্ছে, এবং খাবারের ভিতরে কি আছে বলো তো, খাবারের ভিতরে তিনটা উপাদান আছে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। যেহেতু কার্বন হাইড্রোজেনের উপস্থিতি আছে এবং সেখানে রিয়াকশন হবে, সো সেখানে অবশ্যই আমরা এটাকে কি বলতে পারবো, এই এক জৈব রাসায়নিক বিক্রিয়া, বা বলতে পারবো আমরা এটাকে একটা অর্গানিক রিয়াকশন।
প্রথমে কি বলতে পারবো, এটা একটা অর্গানিক রিয়াকশন বলতে পারি। দ্বিতীয় কথা, পরিপাকের অন্যতম শর্ত, পরিপাকের দুইটা শর্ত আছে। প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত হচ্ছে কি, পরিপাকের প্রথম শর্ত হচ্ছে জটিল খাবারকে কি করতে হবে, সরল খাবারে পরিণত হতে হবে। জটিল খাবার কনভার্ট টু সরল খাবার। প্রশ্ন করতে পারো জটিল খাবার কি জিনিস, আবার সরল খাবার কি জিনিস। আসলে মেন কথা, আমরা খাই, দেখো আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই অন্য জায়গা থেকে। আচ্ছা, আমরা সাধারণত খাই কি খাবার বলো তো? আমরা সাধারণত খাই কার্বোহাইড্রেট খাই। আমরা সাধারণত কার্বোহাইড্রেট, মানে ঘুরে ফিরে দেখো, আমরা হয় কার্বোহাইড্রেট খাবো, মানে শর্করা জাতীয় খাদ্য খাবো, না হলে প্রোটিন জাতীয় খাবার খাবো, আর না হলে লিপিড জাতীয় খাবার খাবো। হয় প্রোটিন, হয় কার্বোহাইড্রেট, প্রোটিন নাই লিপিড। যে খাবারই খাই না কেন পৃথিবীতে, সে খাবারটা হচ্ছে সাধারণত জটিল খাবার। কেমন খাবার? জটিল খাবার। কেন জটিল খাবার? তুমি জানো যে কার্বোহাইড্রেট একটা ভাত একটা দানা আকারে থাকে, সেটা খাওয়ার পরে চিবায়ে তারপর পরিপাক হয়। পরিপাকের ক্ষেত্রে গিয়ে সেখানে পাকস্থলীতে বিভিন্ন পরিপাক হচ্ছে, ক্ষুদ্রান্তে বিভিন্ন পরিপাক হচ্ছে, তারপর সেটা আস্তে আস্তে পরিপাক হচ্ছে। কিন্তু পরিপাকের আগে দুইটা শর্ত, একটা হচ্ছে জটিল খাবারকে সরল করা, মানে ভেঙে ছোট করা, এবং রাসায়নিক বিক্রিয়া করা। ঠিক আছে, তা তাহলে জটিল খাবারকে সরল খাবার বলতে আরও একটু ক্লিয়ারলি বলতে গেলে যেটা বোঝাই, যেমন জটিল খাবার, যেমন কার্বোহাইড্রেট নিজে একটা জটিল খাবার, সেটা সরল তখন হবে যখন আমি এটাকে ভেঙে কি তৈরি করতে পারবো, যখন এটাকে ভেঙে আমি গ্লুকোজ তৈরি করতে পারবো, তখন এটা সরল হইলো। ঠিক আছে, আবার দেখো প্রোটিন একটা জটিল খাবার, সেটা সরল হবে তখন যখন এটাকে আমি ভেঙে কি তৈরি করতে পারবো, অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবো। কি তৈরি করতে পারবো? অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবো। আবার দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড একটা জটিল খাবার, এটা তখন সরল হবে যখন ভেঙে এটাকে আমি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করতে পারবো। কি তৈরি করতে পারবো? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের জটিল খাবার ভেঙে সরল খাবারের তৈরি করা একটা নমুনা, এবং এটা হচ্ছে একটা পরিপাকের প্রথম শর্ত। যদি দ্বিতীয় শর্ত বলতে হয়, এটা ছিল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে জটিল খাবার সরল হইলেই হবে না। মানে আমি অনেক পরিমাণে খাবার খেয়ে গেলাম, গাদা খাবার খেয়ে গেলাম, সেটা সরল হয়েই গেল, তাহলে সেটা আমাদের শর্ত মানতেছে না। এর জন্য আরেকটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে আমাকে অবশ্যই জটিল খাবার সরল খাবারে পরিণত হইতে হবে, সাথে সাথে মাস্ট বি সেটা দেহের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হইতে হবে। কি হইতে হবে? দেহের শোষণ উপযোগী। মানে আমার দেহ একটা জিনিস গ্রহণ করতে পারছে না, আমি সেটাকে যদি বারংবার খেয়ে যাই কোনো লাভ নাই। সো এটাকে আমার কি করতে হবে? দেহের শোষণ উপযোগী খাদ্যে বা দেহের শোষণ উপযোগী উপাদানে পরিণত হইতে হবে। দেহের শোষণ উপযোগী উপাদানে পরিণত হইতে হবে। আই থিঙ্ক বোঝাইতে পেরেছি। ঠিক আছে, এবার আসো এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, এখানে এই জিনিসগুলোর সাথে সাথে এখানে একটা উপজাত দ্রব্য তৈরি হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ উপজাত দ্রব্য? যদি প্রশ্ন করে থাকো, উপজাত দ্রব্য মানে অনেকে এটা বর্জ্য বলতে পারো। তারপর একটু বলতে গেলে, যেমন কার্বনকে, মানে খাবারের ভিতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছিল, উপজাত হিসেবে কার্বনকে যখন অক্সিজেন দ্বারা পোড়ানো হয় তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। হাইড্রোজেনকে অক্সিজেন দ্বারা পোড়ানো হইলে সেখানে পানি তৈরি হবে। অক্সিজেনকে অক্সিজেন দ্বারা পোড়ানো কখনো সম্ভব না, সেখানে কোনো বিক্রিয়া হবে না। সো উপজাত হিসেবে আমি এই দুইটা জিনিস পাবো। সো আমাকে উপজাত দ্রব্য হিসেবে যেখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে, সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াকে আমি বলবো পরিপাক। তাহলে সংজ্ঞাটা কিভাবে দাঁড়াইলো? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের গ্রহণকৃত জটিল খাবার সরল খাবারে পরিণত হবে, বিভিন্ন এনজাইমের সাহায্যে, এখানে উল্লেখ করতে হবে, বিভিন্ন এনজাইমের সাহায্যে জটিল খাবার সরল খাবারে পরিণত হবে, এবং সেটা অবশ্যই দেহের শোষণ উপযোগী উপাদানে পরিণত হবে, এবং দিন শেষে উপজাত দ্রব্য হিসেবে পানি এবং হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেই প্রক্রিয়াকে আমরা বলবো পরিপাক। ঠিক আছে, এটা ছিল আমাদের পরিপাকের একটা প্রধান আলোচ্য বিষয়। এখন আসো, পরিপাকের জন্য আমাদের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ জড়িত। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যতীত আমাদের কখনো পরিপাক করা সম্ভব না। তা সেই জায়গা থেকে পরিপাকতন্ত্র, মানে পরিপাকতন্ত্রটা কি, এটা একটু জানা প্রয়োজন, না হলে তোমরা বুঝতে পারবে না। আসলে পরিপাকতন্ত্রকে আমরা বলি পৌষ্টিকতন্ত্র। পরিপাকতন্ত্রের নামই হচ্ছে মূলত কি বলতো? পরিপাকতন্ত্রের নামই মূলত আমরা বলতে পারি পৌষ্টিকতন্ত্র। পরিপাকতন্ত্রের নামই মূলত কি বলতে পারি? পৌষ্টিকতন্ত্র বলে আমরা আখ্যায়িত করতে পারি। পরিপাকতন্ত্রের নামই মূলত কি? পৌষ্টিকতন্ত্র। ঠিক আছে, এখন আসো,
পরিপাক তন্ত্র, তন্ত্র জিনিসটা কি? আসলে আমাদের কোনো কিছু, বডির কোনো কিছু সূচনা হয় কোষ থেকে, অর্থাৎ যে কোনো কিছু সূচনা করতে হবে কোষ থেকে। অনেকগুলো কোষ যখন একসাথে হবে, অনেকগুলো কোষ একসাথে হইলে সেখানে মূলত তৈরি হবে আমাদের টিস্যু তৈরি হবে। অনেকগুলো কোষ একসাথে হইলে টিস্যু তৈরি হয়। অনেকগুলো টিস্যু একসাথে হইলে তখন সেখানে অঙ্গ তৈরি হবে, সেখানে অঙ্গ তৈরি হবে। অনেকগুলো অঙ্গ একসাথে হইলে তখন সেখান থেকে তন্ত্র তৈরি হবে, তখন সেখান থেকে কি তৈরি হবে? তন্ত্র তৈরি হবে। তাহলে এখন কাহিনী হচ্ছে, তাহলে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এই যে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে কোনো কিছু একসাথে হইলে বা একসাথে হওয়ার পরে অনেকগুলো অঙ্গ একসাথে হওয়ার পরে যে জিনিস তৈরি করতেছে সেটাই হচ্ছে তন্ত্র। সো পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র হচ্ছে সেটাই, যেখানে অনেকগুলো অঙ্গ আমাদের পরিপাকের সাথে জড়িত, সেই পরিপাককৃত অংশগুলোকে আমরা বলবো পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র। তা মানবদেহের পৌষ্টিকতন্ত্র মূলত হচ্ছে দুই ভাগে বিভক্ত। মানবদেহের বলে না, বেশিরভাগ পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্রগুলোকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা বলতে পারি পৌষ্টিক নালী, একটা পৌষ্টিক নালীর অংশ, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থির অংশ। তাহলে এক কথায় যে কোনো ধরনের পৌষ্টিক নালী বা পরিপাক নালীকে আমরা দুই ভাগে ভাগ করবো। এটা হচ্ছে পৌষ্টিক নালী, আর এটাকে বলবো পৌষ্টিক গ্রন্থি। আর এটাকে কি বলবো বলতো? পৌষ্টিক গ্রন্থি বলবো। তাহলে পরিপাক নালী আর একটা কি? পৌষ্টিক গ্রন্থি বলবো। এখন পৌষ্টিক নালীকে আবার কয়েকটা অংশে ভাগ করা যায়। দেখো, পৌষ্টিক নালীকে যেটা নালীর মতো অংশ সেটা আমরা বলবো প্রথমে মুখ ছিদ্র, মানে আমাদের মুখের ছিদ্র, তারপর মুখ বিহ্বর, মুখের ভিতরের অংশ, তারপর গলবিল, তারপর অন্ননালী, তারপর পাকস্থলী, তারপর হচ্ছে অন্ত্র, তারপর হচ্ছে পায়ু। ঠিক আছে, এখন অন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, একটা হচ্ছে বৃহদন্ত্র। ক্ষুদ্রাঙ্কে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা ডিউডেনাম, একটা জেজোনাম, আর একটা হচ্ছে ইলিয়াম। আর বৃহদন্ত্রকে তিন ভাগে ভাগ করা যায়, সিকাম, কোলন, মলাশয়। ঠিক আছে, আর পৌষ্টিক গ্রন্থিকে আবার দেখো আমরা চারটা পার্টে ভাগ করি: লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের পার্ট, এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমাদের পৌষ্টিক নালী বা পরিপাক নালীর মূল পার্ট হচ্ছে এখানে। তা চলো আমরা এটাকে আরেকবার তোমাদের উদ্দেশ্যে রিপিটেশন করে দিই, যেটা তোমাদের জন্য বেটার হয় বা বুঝতে সুবিধা হয়, যাতে সেটা একটু করার চেষ্টা করি আমরা। ঠিক আছে, তাহলে চলো, তাহলে সেটা কিভাবে ব্যাখ্যা করতে পারি আমরা একটু দেখাই। যে দেখো, আমরা আরেকবার লাস্ট ব্যাখ্যা করি। পরিপাক নালী বা পৌষ্টিক নালী, এই পয়েন্টগুলো তো বুঝাইলাম, কিন্তু তন্ত্র পয়েন্টটা নিয়ে শুরু করতে হবে, তাই না? পৌষ্টিক তন্ত্র নিয়ে যদি কথা বলতে হয়, অর্থাৎ পরিপাক তন্ত্র নিয়ে কথা বলতে হয়, তাহলে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ জড়িত, আমরা এতটুকু জানি। বাট বিস্তারিত আকারে যদি ব্যাখ্যা করতে বলা হয়, সেখানে আমরা ঘাবড়ে যাই। চলো আমরা চেষ্টা করি এক স্লাইডের মাধ্যমেই আমরা সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র জানতে। ঠিক আছে, তাহলে সেটাই এখন দেখব। পৌষ্টিকতন্ত্র নিয়ে প্রশ্ন বারংবার আসে। একটা স্লাইডের মাধ্যমে যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য সুবিধা হয়, এটাই হচ্ছে বাস্তব কথা। তো সেই জায়গা থেকে আমরা এখন মূলত দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, একটা স্লাইডে আমরা শেষ করব। এক স্লাইডেই সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র সম্পর্কে যদি জানা যেত, তাহলে কেমন হতো? চলো আমরা দেখে ফেলি। পৌষ্টিকতন্ত্রকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। পৌষ্টিকতন্ত্র মানে পরিপাকতন্ত্র, এবং এই পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র পৃথিবীর প্রায় উচ্চ শ্রেণীর বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রে একই রকম হয়ে থাকে। পৃথিবীর সমস্ত প্রাণীদের ক্ষেত্রেই প্রায় পৌষ্টিকতন্ত্রকে মূলত দুই ভাগে বা পরিপাকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নালী নিয়ে গঠিত হবে, আর একটা গ্রন্থি নিয়ে তৈরি হবে। অর্থাৎ একটা অঙ্গ প্রত্যঙ্গ যার মধ্যে খাবারটা যাবে, আর সেই খাবারটা পরিপাক হওয়ার জন্য যেই গ্রন্থিগুলো থেকে এনজাইম নিঃসৃত হবে, এই দুইটা অংশ নিয়েই মূলত আমাদের পৌষ্টিকতন্ত্রগুলো গঠিত হয়েছে। তাই ঠিক একইভাবে মানবদেহের পৌষ্টিকতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পৌষ্টিক নালী, আর একটাকে বলতে পারি পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে, এখন এই পৌষ্টিক নালী মানে বলেছি একটু আগেই, যে নালী মানে আমরা বুঝবো অনেকগুলো অঙ্গের সাথে জড়িত, যে অর্থাৎ পরিপাকের সাথে যে অঙ্গগুলো জড়িত, সেই অঙ্গগুলো এখানে আমরা উল্লেখিত করব। সেই পয়েন্ট থেকে দেখো, প্রথমে আছে যে একটা পরিপাকের জন্য প্রথমে একটা খাবার আমাদের মুখে যায়, তা মুখের ভিতরে মুখ ছিদ্রের ভিতরে দিই, মুখ ছিদ্রের ভিতরে মুখের ভিতরে যে অংশগুলো সেটাকে বলবো মুখ বিহ্বর, তারপরে বলবো গলবিল, তারপর অন্ননালী, তারপর
তারপর পাকস্থলী, তারপর হচ্ছে অন্ত্র, লাস্ট হচ্ছে পায়ুপথ দিয়ে আমাদের পরিপাকৃত অংশগুলো বের হয়ে যাবে। তার মধ্যে আরেকটু যদি ডিটেলস বলতে হয়, অন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর একটা হচ্ছে বৃহদন্ত্র। আমরা জেনে থাকবো ক্ষুদ্রান্ত্রকে তিন ভাগে ভাগ করা যায়, ডিউডেনাম, জেজুনাম আর একটা হচ্ছে ইলিয়াম। আর বৃহদন্ত্রকে মূলত তিন ভাগে ভাগ করা হয়, সিকাম, কোলন এবং মলাশয়। ঠিক আছে। আর পৌষ্টিক গ্রন্থি বলতে যেটাকে আমরা বুঝি, যেখান থেকে এনজাইমগুলো নিঃসৃত হয়ে থাকে, এই এনজাইমটা নিঃসৃত হয়ে থাকে যে চারটি গ্রন্থি থেকে, দেখো চারটি বা পাঁচটি গ্রন্থি থেকে মানবদেহের ক্ষেত্রে। সেটা প্রথমে হচ্ছে মুখের ভিতরে লালা গ্রন্থি নিঃসৃত হয়ে থাকে, যেমন লালা গ্রন্থি থেকে টাইলিন এবং মল্টেজ নিঃসৃত হয়। ঠিক আছে, এটা কার্বোহাইড্রেট পরিপাক করে থাকে। এরপর আসো যকৃৎ বা লিভার। লিভার থেকে প্রায় 500 প্রকারের এনজাইম খরিত হইতে পারে, যার কারণে লিভারকে আমরা বলে থাকি অর্গানিক ল্যাবরেটরি। এরপর আসো অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। এই অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি এই জন্য বলা হচ্ছে কারণ এখান থেকে হরমোন, এনজাইম, সকল ধরনের সকল কিছুই খরিত হয়ে থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থি বলা হয় পাকস্থলীকে। পাকস্থলীকে গ্যাস্ট্রিক গ্রন্থি বলা হচ্ছে এই জন্য কারণ এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হচ্ছে এবং এখানে গ্যাস্ট্রিক জুস খরিত হয়। ঠিক আছে। লাস্ট হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। কিছু আন্ত্রিক পরিমাণ গ্রন্থি আছে যেগুলো থেকেও এনজাইম খরিত হচ্ছে, যেটা হচ্ছে এই পাঁচটা অংশ নিয়েই মূলত মানবদেহের পুষ্টি গ্রন্থি গঠিত হচ্ছে। ঠিক আছে। টোটাল ডিটেলস আকারে মাত্র 2 মিনিটেই তুমি কিন্তু জেনে নিতে পারছো যে মানবদেহের পুষ্টিতন্ত্রের বিস্তারিত। ওকে, এবার আসো আমরা পৌষ্টিক নালীকে একটু চিত্রের মাধ্যমে দেখার ট্রাই করব, মানে একটা খাবার দিয়ে সেটা কি হচ্ছে। এই যে ধরো খাবার আমি গ্রহণ করলাম, খাবারটা মুখের ছিদ্রের ভিতর দিয়ে মুখ গহ্বরে আসলো, তারপর এখানে হচ্ছে গলবিলা আসলো, গলবিলা আসার পরে সেটা আবার অন্ন নালীতে যাচ্ছে, অন্ন নালীতে যাচ্ছে, অন্ন নালীতে যাওয়ার পরে সেটা আবার আস্তে আস্তে আমার পাকস্থলীর কাছে যাচ্ছে। কার কাছে যাচ্ছে? পাকস্থলীর কাছে যাচ্ছে। সেটা আবার লিভারের কাছে যাচ্ছে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে সেটা আবার অন্ত্রের কাছে যাচ্ছে। এই হচ্ছে আমাদের টোটাল একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আমরা আর কি। এরপরে আসো চলে যাই আমরা, এরপরে আমরা যাচ্ছি মূলত পৌষ্টিক নালীর আর একটা গুরুত্বপূর্ণ পার্ট, যে পার্টটাকে আমরা এখন আলোচনা করব মূলত জিহ্বা বলে আমরা উল্লেখিত করব, মুখ বিবরের জিহ্বা। হ্যাঁ, জিহ্বা এটা আমাদের হচ্ছে এখন আমরা পড়বো এক কথায় বলতে গেলে সাতকড়ি। এই পয়েন্টটাকে আমরা বলবো সাতকড়ি। হোয়াট ইজ দ্য মিনিং অফ সাতকড়ি? যে আমাদের মুখের কোন অংশে কি স্বাদ পাচ্ছি সেটা আমরা একটু এখন ব্যাখ্যা করব। দেখো এটা একটা জিহ্বা, জিহ্বার একদম সামনে যে অংশটা আছে, সামনে যে অংশটা, এটাকে আমরা বলবো মিষ্টি স্বাদ গ্রহণ করার জন্য, মিষ্টতা থাকতে হইলে আমাদের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে মিষ্টি স্বাদ, যে পার্টটা থাকবে সেটা হচ্ছে মিষ্টতা, একদম জিহ্বার মুখের সামনের অংশটা। এবং মিষ্টির ঠিক পাশে হচ্ছে লবণাক্ততা থাকবে। এখানে কি থাকবে? লবণাক্ততা থাকবে, লবণাক্ততা থাকবে। এরপরে থাকবে লবণাক্ততার পাশে একদম মাঝখানে থাকবে সুস্বাদু অংশটা থাকবে। তার উপরে ডান দিকে থাকবে অম্লতা এবং একদম ভিতরে থাকবে তিক্ততা। তাহলে আমি একটু বলি, জিহ্বার আমি যদি জিভ বের করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা কেমন লাগে, বাট তারপরেও তোমরা একটু চিত্রের মাধ্যমে, এই জন্য আমরা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করলাম। মুখের একদম সামনের অংশে থাকবে লবণাক্ততা, তার পাশে থাকবে হচ্ছে, দেখো তার পাশে একদম সামনে থাকবে মিষ্টতা, সামনের অংশ থাকবে মিষ্টতা, তার পাশে থাকবে লবণাক্ততা, একদম পিছনে থাকবে তিক্ততা, আর তার পাশে থাকবে হচ্ছে অম্লতা। হ্যাঁ, আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই, তুমি একটু মিষ্টি খাইলে জিহ্বার একদম সামনের অংশ দিয়ে বুঝতে পারবা। জিহ্বার সামনের অংশের ঠিক পাশে অবস্থান করবে তোমার হচ্ছে লবণাক্ততা। তুমি যদি নুন খাও বা লবণ খাও তখন তুমি বুঝতে পারবে। আর তার উপরে একটু উপরে গেলে সেটা হচ্ছে অম্লতা বা টক স্বাদ, যেমন ফলের ক্ষেত্রে যে জিনিসটা, এই জন্যই ফল খাইলে মাড়ির দিকে টক হয়ে যায় সাধারণত। আর একদম পিছনের দিকে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের তিক্ততা স্বাদ, মানে তিতা স্বাদ গ্রহণ করার জন্য ওই পার্টটাকে আমরা বলবো হচ্ছে সাধারণত বলবো। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, ঝাল বলে কিন্তু কোনো স্বাদকড়ি হয়ে থাকে না বা স্বাদ থাকে না। আমরা ঝাল হচ্ছে আমাদের তৈরি করা একটা অংশ, ঝাল বলে কোনো স্বাদকড়ি নাই। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এবার মুখ গহ্বরে দাঁত নিয়ে কথা বলতে বলছে, দাঁতের একটা পার্ট নিয়ে কথা বলতে বলছে। এখন দেখো দাঁত নিয়ে যদি একটু কথা বলতে হয় আমাদের, এখন দাঁত মূলত আমাদের 4 ধরনের দাঁত থাকে। আমরা জানি মূলত আমরা কয় ধরনের দাঁত দেখে থাকি, 4 ধরনের দাঁত আছে আমাদের। একটা হচ্ছে ইনসিসর, একটা ক্যানাইন, একটা প্রিমোলার, একটা মোলার। অর্থাৎ ইনসিসর, কর্তন, ঠিক আছে, ক্যানাইন, প্রিমোলার, মোলার। হ্যাঁ, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এখন আসো
আমাদের দাঁত আছে টোটাল 32টা। আমরা সারা জীবন কি করি, মুখস্থ করি যে 32টা দাঁত আছে আমাদের, ঠিক আছে। কিন্তু এটার বিস্তারিত কোনো কাহিনী কিন্তু আমরা কখনোই জানি না বা জানার চেষ্টাও করি না। কিন্তু এই জায়গাতে কিন্তু আমাদের বড় পার্ট এখানে লুকিয়ে আছে। একটু খেয়াল করে দেখো যে 32টা দাঁত কিভাবে আমরা একটু গোনার ট্রাই করি। আসো দন্ত সংকেত আমরা একটু শেখার ট্রাই করি। দন্ত সংকেত, দন্ত সংকেত আমরা এখন শিখবো। দন্ত সংকেত, দন্ত সংকেত এখানে আছে I2 C1 P2 M3, ঠিক আছে। নিচেও থাকবে, নিচের এটা হচ্ছে আপার জো আর নিচে হচ্ছে লোয়ার জো, I2 C1 P2 M3, এটা হচ্ছে আরেকটা পার্ট, ঠিক আছে। ইনসিসার ক্যানাইন প্রিমোলার মোলার। এখন গুনবো কি করে ভাই? প্রত্যেকটা দাঁত হচ্ছে 2 দ্বারা আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। হ্যাঁ, আগে একটু দেখো, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, তাহলে এখানে হচ্ছে 8 পাইলাম। 8 গুণ 2, নিচে হচ্ছে 8 গুণ 2, তাহলে উপরে 16টা নিচেই 16টা, উপরে 16টা নিচেই 16টা, টোটাল কতটা? টোটাল হচ্ছে 32টা। টোটাল কতটা? টোটাল হচ্ছে 32টা, ঠিক আছে, 32টা। এখন আসো, যদি বলে ইন্ডিভিজুয়ালি দাঁতের সংখ্যা বের করতে, ইনসিসরের সংখ্যা দেখো, ইনসিসরের সংখ্যা কতটি হবে আমরা একটু গুনি। যে উপরে 2টা, 2কে আবার 2 দ্বারা গুণ করছিলাম, তাহলে উপরে 2টা নিচেই 2টা, টোটাল কয়টা? 8টা, ঠিক আছে। যদি ক্যানোইন বলা হয়, ক্যানোইন কতটা? ক্যানোইন দেখো তো, উপরেও একটা নিচে একটা, তাহলে উপরে একটা না, মানে 1 গুণ 2, তাহলে উপরেও 2 নিচেও 2, অর্থাৎ ক্যানোইন হচ্ছে 4টা। যদি বলে প্রিমোলার কতটা, যদি বলা হয় কখনো প্রিমোলার কতটা, প্রিমোলার কতটা যদি একটু ব্যাখ্যা করে দেখি। প্রিমোলার উপরে 2টা, 2 গুণ 2 তাহলে 4, নিচে 2 গুণ 2 4, তাহলে প্রিমোলার কয়টা? 8টা। যদি বলে মোলার কয়টা উপরে, উপরে না, টোটাল উপরে হচ্ছে 3 গুণ 2 6টা, নিচে হচ্ছে 6টা, 6 6 12টা। আবার গুণ তো 32 হয় কিনা, 12 আর 8 20, 20 আর 8 28, 28 আর 32, এটা হচ্ছে আমাদের দাঁত, ঠিক আছে। প্রত্যেকটা দাঁতের সংখ্যা আবার ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা জানা ট্রাই করলাম। যদি এখন ইন্ডিভিজুয়ালি জানার পরেও যদি এখন আমাদেরকে করতে হয়, তোমার হচ্ছে আরেকটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে দন্ত সংকেতের একটা দুধ দাঁতের সংকেত জানা প্রয়োজন। দুধ দাঁত, হ্যাঁ, দুধ দাঁতের সংকেত আমাদের জানা প্রয়োজন। দুধ দাঁত আবার কি, সরি, দুধ দাঁতের সংকেত জানা প্রয়োজন। দুধ দাঁতের সংকেত হচ্ছে I2 C1 M2, ঠিক আছে, I2 C1 M2, অর্থাৎ উপরে দেখো 2 আর 1 2, 2 আর 1 3 যোগ 2 5, তাহলে উপরে 5 গুণ 2, নিচেই 5 গুণ 2, নিচেও 5 গুণ 2, তাহলে উপরে 10টা নিচেই 10টা, টোটাল কয়টা হবে? 20টা হবে। টোটাল কয়টা হবে? 20টা হবে, ঠিক আছে। এটা হলো আমাদের দুধ দাঁতের কাহিনী। এটাও আই থিঙ্ক বুঝতে পেরেছো, এটা হচ্ছে দুধ দাঁতের কাহিনী গেল। এখন আসো এই একটু যদি চিত্রতে আমরা দেখতে চাই, দেখো আমাদের একদম উপর থেকে প্রথম 3টা হচ্ছে মোলার, ঠিক আছে, প্রথম 3টা হচ্ছে মোলার। তারপরের মানে যে কোনো এক দিক থেকে তুমি কল্পনা করো, দাঁতের যে কোনো এক দিক থেকে প্রথম 3টা হচ্ছে মোলার, তারপরে হচ্ছে ধরো 3টা মোলার, তারপর 2টা হচ্ছে প্রিমোলার, তারপর হচ্ছে দেখো প্রথম 3টা 1 2 3, এটা হচ্ছে মোলার, তারপর হচ্ছে 2টা হচ্ছে প্রিমোলার, 1 2 প্রিমোলার, তারপর হচ্ছে কি ক্যানোইন, এই যে এই দাঁতটা যেটাকে হচ্ছে আমরা রাক্ষসী দাঁত বলি, এটাকে বলবো ক্যানোইন। ক্যানোইনের পরের 2টা হচ্ছে এই যে এইটা আর এইটা হচ্ছে আমরা কি বলবো, ইনসিজার। এই দুটাকে কি বলবো, ইনসিজার। এই দুটাকে কি বলবো, ইনসিজার। এখানে আসো, ইনসিজার 2টা, ইনসিজার 2টা, এই যে 2টা, তারপর আবার কি ক্যানোইন, তারপর হচ্ছে কি প্রিমোলার, হচ্ছে প্রিমোলার কয়টা, প্রিমোলার হচ্ছে 2টা, তারপর 3টা হচ্ছে মোলার। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তার মানে এক কথায় দাঁতের যেই দিক থেকেই কল্পনা করো না কেন, উপর দিক থেকে আমরা নিচের দিকে আসব। উপরে 3টা হচ্ছে মোলার, তারপরে 2টা হচ্ছে প্রিমোলার, তারপরে একটা হচ্ছে এই যে এটা রাক্ষসী দাঁতের মতো, এটাকে বলবো ক্যানোইন, তারপরে 2টা হচ্ছে ইনসিজার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল কাহিনী। লোয়ার জোর ক্ষেত্রেও সেম কাহিনী হবে। লোয়ার জোর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে প্রিমোলার, সরি মোলার হচ্ছে 3টা, প্রিমোলার 2টা, তারপর হচ্ছে ক্যানোইন একটা, তারপর হচ্ছে দাঁত, তারপরে হচ্ছে ইনসিজার হচ্ছে 2টা, তারপর ইনসিজার হচ্ছে কয়টা, 2টা। এটা কিন্তু মাথায় রাখলে আমাদের হয়ে গেল। তাহলে আরেকবার আমরা রিপিট করার ট্রাই করি, ঠিক আছে, আরেকবার রিপিট করার ট্রাই করি। চলো আসি।
দাঁত সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? দাঁত নিয়ে তো অনেক কথাবার্তাই তো ছোট্টকাল থেকে শুনেছি। দাঁত পড়ে গেলে ইঁদুর মামার কাছে দাঁত দেওয়া থেকে শুরু করে অনেক কিছু, ইঁদুর মামা দাঁত, তোমার দাঁতটা নিয়ে আমার দাঁতটা নিয়ে যাও, তোমার দাঁতটা দিয়ে যাও, এমন কত কিছুই না শুনলাম। কিন্তু কখনো কি দাঁত সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো তথ্য আমরা আদৌ জানি? বা কোনটা কোন দাঁত এটা কি আমরা কখনো জানার ট্রাই করেছি? চলো আমরা একটি জাস্ট 2 মিনিটের মধ্যে আমরা শুরু করি যে কিভাবে আমরা দাঁত সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এই জায়গাতে আমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের মূলত 4 ধরনের দাঁত আছে। আমাদের সাধারণত 4 ধরনের দাঁত পাবো। একটা হচ্ছে ইনসিসর, একটা হচ্ছে ক্যানোইন, একটা হচ্ছে মোলার, আর একটা হচ্ছে প্রিমোলার। ইনসিসর হচ্ছে কর্তন, ক্যানোইন হচ্ছে ছেদন, মোলার হচ্ছে পেষণ, আর প্রিমোলার হচ্ছে অগ্রপেষণ। ঠিক আছে, এখন আসো আমরা আসলে মূলত প্রথমত জানার ট্রাই করব কোন দাঁতটা আসলে কি নামে ডাকি, বা কোন দাঁতটা আসলে কি দাঁত। ঠিক আছে, তা আমরা এটা বোঝানোর জন্য, যেহেতু আমরা মাড়ি থেকে বা মুখ দেখিয়ে এটা আমরা বোঝানোর চেষ্টা করতে পারবো না, তাই আমরা একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি খুব সহজভাবে। দেখো, এটা যদি একটা উপরে ধরো, এটা ধরে নিলাম আমরা আপার জো, এটা লোয়ার জো, মানে এটা উপরের পার্টের দাঁত আর এটা হচ্ছে নিচের পার্টের দাঁত। তুমি যেটাই কল্পনা করো না কেন একই ধরনের কথা। আমরা আপার জো দিয়ে বোঝার ট্রাই করি। সাধারণত আমরা বলবো যে দেখো, আমরা জানি 32টা দাঁত থাকে, উপরের 16টা, নিচের 16টা। কি করে আমরা একটু যদি জানার ট্রাই করি, প্রথমেই দেখো প্রথম তিনটা দাঁতকে আমরা বলবো মোলার দাঁত। প্রথম তিনটা বলতে কোনটা? তোমরা উপরের দিকে বা নিচের দিকের যে কোনো দিকে তুমি ডানে যাও বা বামে যাও, একেবারে লাস্টের প্রান্তে এই দিকের লাস্টের প্রান্তে বা এই দিকের লাস্টের প্রান্তের 3টা দাঁত হচ্ছে আমরা বলবো মোলার দাঁত। মোলার মানে হচ্ছে পেষণ। এটা কাজ কি? এটা সাধারণত আমাদের পেশাইতে, মানে কোনো খাবারকে চেবাইতে এবং মানে সাধারণত খাবারকে চেবাইতে এবং একটু এটাকে আরো মজলিস করতে, একেবারে মিহি করতে আমাদের সাহায্য করে। তাহলে আমরা কি শিখলাম? প্রথম কথা, মোলার হচ্ছে পেষণ দাঁত। এটা মূলত উপরের পাটিতেও থাকবে 6টা, নিচের পাটিতেও থাকবে 6টা। যদি বলতে পারো উপরের পাটিতে 6টা কি করে থাকে, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। উপর পাটিতে 6টা থাকবে। আমরা কি করে দেখি যে আমাদের বাম দিকে যদি কল্পনা করি, বাম দিকে দেখো এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা হচ্ছে 3টা। আবার এখান থেকে যদি ডান দিকে উপরের দিক পাটিতে কল্পনা করো, একেবারে লাস্টের দিক থেকে প্রথম 3টা হচ্ছে মোলার দাঁত, যেটাকে আমরা বলি পেষণ দাঁত। ঠিক আছে, তাহলে উপরে এখানে 3টা হলো, এখানে 3টা হলো 6টা। আবার ঠিক নিচের ক্ষেত্রেও এখানে 3টা, এই নিচের দিকে এই ডান দিকের ক্ষেত্রেও 3টা। তাহলে 3টা 6টা নিচেই, উপরে হচ্ছে 3টা 6টা, টোটাল হলো 12টা। এবার আসো, তারপরে এখান থেকে আসার পরে মোলারের পরে যে 2টা দাঁত পাবো এটাকে বলবো প্রিমোলার দাঁত, এটাকে বলবো অগ্রপেষণ। এটাও আমাদেরকে খাবারকে মিহি করতে এবং হচ্ছে চিবাইতে এবং পেষণ করতে সাহায্য করে। তাহলে পেষণ কোন 2টা দাঁত যদি একটু দেখাইতে হয় যে প্রিমোলার কোন 2টা, এই যে দেখো, এই যে জাস্ট লাইক দ্যাট, এই যে এই দাঁতটা আমার দিকে একটু খেয়াল করলে দেখতে একটু অকওয়ার্ড লাগলেও দেখাইতে হবে, কোনো উপায় নাই। এই দাঁতটা এবং এই দাঁতটা, এই যে এইটা আর এটা মূলত হচ্ছে প্রিমোলার। ঠিক আছে, এটা অগ্রপেষণ। এরপরে হচ্ছে, তাহলে অগ্রপেষণ কয়টা? উপরের দিকে এইদিকে 2টা, এইদিকে 2টা, তাহলে 4টা। নিচের ক্ষেত্রেও এইদিকে 2টা, এইদিকে 4টা, তাহলে টোটাল হচ্ছে 8টা হচ্ছে প্রিমোলার। এবার আসো যেটাকে আমরা বলি রাক্ষসে দাঁত, এই যে এই দাঁতটা যদি বলে থাকি এই দিকেরটা, আবার ঠিক এই দিকের ক্ষেত্রেও কিন্তু এই দাঁতটা, এটাকে আমরা বলবো ক্যানোইন। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ছেদন। ক্যানাইন বা ছেদন। হ্যাঁ, এটা হচ্ছে মূলত খাবারকে কাটতে সাহায্য করবে। কি বলতো? খাবারকে কাটতে সাহায্য করবে। হ্যাঁ, মানে কাটতে না, মানে ছেদন করতে সাহায্য করবে। মূলত খাবারকে ছেদন করতে সাহায্য করে, এটা হচ্ছে ছেদন। তাহলে উপরের দিকেও আমাদের আপার জোতেও ক্যানাইন থাকবে 2টা, নিচের দিকেও থাকবে 2টা, তাহলে টোটাল থাকবে 4টা। ঠিক আছে, এবার হচ্ছে ইনসিসর হচ্ছে এই যে দেখো, এই দাঁতটা আর এই দাঁতটা, এই যে এইটা আর এইটা, এটাকে আমরা বলবো হচ্ছে মূলত কি বলতো? ইনসিসর। এটাকে আমরা বলবো কর্তন। এটা কাটতে এবং চেবাইতে 2টাতে সাহায্য করবে, কাটতে এবং চেবাইতে সাহায্য করবে। ঠিক এই দিক থেকে গেলেও এটা কিন্তু আবার ইনসিসর হবে, এটা কর্তন হবে, ক্যানোইন হবে। এরপরে এই যে এইটা আর এইটা হবে, এই যে এইটা আর এইটা হবে তোমার হচ্ছে প্রিমোলার, আর এখানে এটা হবে মোলার।
ঠিক আছে, আই থিঙ্ক বোঝাইতে পারছি। ইনসিজরটা উপরের দিকে হবে 4টা, নিচের দিকে হবে 4টা, টোটাল 8টা। এই হলো আমাদের মূলত দাঁত। মনে রাখা একটা বাড়তি তথ্য যে আমাদের যে মোলারের 3 নম্বর যেটা, এই 3 নম্বরটা মূলত আমাদের আক্কেল দাঁত হয়ে থাকে। মূলত এইটা হচ্ছে আমাদের আক্কেল দাঁত বা উইজডম টিথ। মোলারের 3 নম্বর টিথটাকে আমরা বলি আক্কেল দাঁত বা এটাকে বলি উইজডম টিথও বলে থাকি। আই থিঙ্ক বুঝতে পেরেছ খুব ইজিলি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা দাঁতের সংকেতও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। দাঁতের সংকেত কিন্তু I2 C1 P2 M3, নিচের দিকে I2 C1 P2 M3। খুব দারুণভাবে বুঝতে পেরেছ আশা করি। নেক্সট আসো, পাকস্থলী সম্পর্কে আমরা একটু জানার ট্রাই করবো। এখন কি সম্পর্কে জানবো? পাকস্থলী সম্পর্কে একটু আমরা জানার বা বোঝার ট্রাই করব। পাকস্থলীকে আমরা বলবো, পাকস্থলীকে আমরা কি নামে ডেকে থাকি বলো? পাকস্থলীকে আমরা কি নামে ডাকবো বলো? স্টোমাক, স্টোমাক বা পাকস্থলী। ঠিক আছে, পাকস্থলীর ক্ষেত্রে যে পার্টটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে পাকস্থলীর এই জায়গাতে প্রথমে থাকবে অ্যাসোফেগাস, তারপর পাকস্থলীর যেটা হচ্ছে বড় বাক, এটা হচ্ছে আমরাকে বড় বাকটাকে যেটা হচ্ছে উত্তল অংশ, যেটা উত্তল অংশ সেটাকে আমরা বলবো ফান্ডাস, আর যেটা অবতল অংশ, অবতল অংশকে বলবো কার্ডিয়া। তাহলে পাকস্থলীর একটা পাকস্থলী যখন অন্ননালী থেকে যখন হচ্ছে মেন পাকস্থলীতে প্রবেশ করে, সেক্ষেত্রে যখন বাক নেয় উত্তল অংশ তৈরি করে, মূলত উত্তল অংশটার নাম হচ্ছে ফান্ডাস, উত্তল অংশের নাম হচ্ছে ফান্ডাস, আর অবতল অংশের নাম হচ্ছে কার্ডিয়া। অবতল অংশের নাম হচ্ছে কি বলতো? কার্ডিয়া। এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে, অবতল অংশটা নাম কি? কার্ডিয়া। এবার আসো, এখানে আবার বড় বাক ছোট বাক বলে জায়গা আছে। উত্তল অংশের নিচে ফান্ডাসের ঠিক নিচে অবস্থান করবে হচ্ছে গ্রেটার কার্ভেচার বা বাক, আর লেচার কার্ভেচার হচ্ছে ঠিক কার্ডিয়ার নিচে থাকবে লেচার কার্ভেচার। ঠিক আছে, আর এটাকে বলা হয় সম্পূর্ণ দেহ, পাকস্থলীর দেহ এটা হচ্ছে সম্পূর্ণ। আর পাকস্থলীর উপরে একেবারে লাস্টের দিকে গেলে আমরা এখানে হচ্ছে পাইলোরিক পাবো এবং পাইলোরিক স্ফিংটার পাবো। তাহলে পাইলোরাস পাবো, আর আমরা কি পাবো? পাইলোরাস স্ফিংটার পাবো। পাইলোরাস একটা, আর একটা পাবো পাইলোরাস স্ফিংটর। হ্যাঁ, এবং নিচের দিকে যেটা গিয়ে পাকস্থলীর এই অংশটা গিয়ে ক্ষুদ্রান্তের ডিউডেনামের সাথে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? ক্ষুদ্রান্তের ডিউডেনামের সাথে যুক্ত হবে। এই পয়েন্টটা কিন্তু জেনে রাখা আমাদের প্রয়োজন আসলেই। ঠিক আছে, ক্ষুদ্রান্তের ডিউডেনামের সাথে যুক্ত হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের ক্ষুদ্রান্তের পার্টে। ক্ষুদ্রান্তের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ক্ষুদ্রান্তকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। সেক্ষেত্রে ক্ষুদ্রান্তে কিন্তু গবলেট কোষ থাকে, এটা হচ্ছে সেই গবলেট কোষ। এবং ক্ষুদ্রান্তে কিন্তু সেরোসা, বৃত্তাকার পেশির স্তর, সাবমিউকোসা, মাস্কুলারাস, সাবকিউসা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু কিন্তু দেখে রাখা প্রয়োজন। চলে যাচ্ছে ক্ষুদ্রান্তের একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। ক্ষুদ্রান্তের এটা মূলত একটা ক্ষুদ্রান্তের চিত্র, এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আকারে একটু দেখা প্রয়োজন, কারণ এখানে ক্ষুদ্রান্তের কিন্তু অনেক ধরনের এনজাইম নিঃসৃত হচ্ছে এবং সেটা পরিপাকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সো এটা কিন্তু দেখা প্রয়োজন আসলেই। এরপরে আসো, ক্ষুদ্রান্তের আবার একই চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে বৃহদন্ত্রের পার্টে কথা বলা হচ্ছে। বৃহদন্ত্রে যদি বলতে হয়, বৃহদন্ত্রে 3টা জিনিস মনে রাখলে এনাফ, যে একটা হচ্ছে সিকাম, একটা হচ্ছে কোলন, আর একটা হচ্ছে মলাশয়। এই পয়েন্টগুলো কিন্তু জেনে রাখো। ঠিক আছে, পৌষ্টিকনালীতে খাদ্য পরিপাক। আমরা এখন পৌষ্টিকনালীতে খাদ্য পরিপাকের বিস্তারিত জানার ট্রাই করব আমরা ছকের মাধ্যমে। বিস্তারিত জানবো কিসের মাধ্যমে? ছকের মাধ্যমে আমরা এখন হচ্ছে জানার ট্রাই করব। এবার আসো আমরা দেখি ছকের মাধ্যমে কি জানাতে পারি। পৌষ্টিকনালীতে বিভিন্ন অংশ খাদ্য পরিপাকের একটা রূপরেখা বা ছক দেওয়া হচ্ছে, যে একটা পৌষ্টিকনালীতে খাবার যে কিভাবে পরিপাক হয় তার একটা মূলত ব্যাখ্যা আমরা এখান থেকে ক্লিয়ারলি জানার ট্রাই করব, কারণ এটাই হচ্ছে মূল ভিত্তি খাবার পরিপাকের। এবং এটা জানতে পারলে অটোমেটিক্যালি আমরা কিছু না কিছু ইজিলি জানতে পারবো ইজিলি আর কি। দেখো, একটা খাবার মূলত পরিপাক হচ্ছে, দেখো যখন প্রথম খাবার পরিপাক হচ্ছে মুখ বিহব্বরে বা মুখের ভিতরে, যেটাকে আমরা বলতেছি লালা গ্রন্থি, এবং সেখান থেকে নিঃসৃত লালা রস
লালার রসে থাকবে সাধারণত টাইলিন এবং মল্টেজ। টাইলিন এবং মল্টেজ, মল্টেজ খুব অল্প তাপমাত্রার ক্ষেত্রে হয়ে থাকে। মল্টেজকে আমরা বলতেছি খুব অল্প তাপমাত্রায় যদি কোনো খাবার থেকে থাকে সেক্ষেত্রে মল্টেজ নিশ্চিত হবে, এবং এটা মূলত কাকে পরিপাক করবে, এটা কার্বোহাইড্রেটকেই পরিপাক করে থাকবে, ঠিক আছে। এবং প্রভাবিত খাদ্যের নাম, সেই খাদ্যগুলোকে পরিপাক হয়ে সাধারণত স্টার্চ, গ্লাইকোজেন এবং মল্টোজ, স্টার্চ, গ্লাইকোজেন এবং মল্টোজ আকারে সেটা হবে, এবং সেটা সরলীকৃত উপাদান হিসেবে মল্টোজ এবং গ্লুকোজ, সেটা সরলীকৃত উপাদান হিসেবে মল্টোজ এবং গ্লুকোজ হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রভাবিত খাদ্যের নাম স্টার্চ, গ্লাইকোজেন এবং মল্টোজ, এবং সাধারণত সরলীকৃত উপাদান হিসেবে লাস্টে গিয়ে মল্টোজ এবং গ্লুকোজ আকারেই থাকবে। এরপর আসলে পাকস্থলীতে যখন একটা খাদ্য পরিপাক হবে সেখান থেকে গ্যাস্ট্রিক গ্রন্থি খরিত হবে। গ্যাস্ট্রিক গ্রন্থিতে সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত থাকে, এবং সেটা এই গ্যাস্ট্রিক নিশ্চিত যে পাকস রস না, এটা হবে পাচক রস, এটা হবে পাচক রস, নিশ্চিত পাচক রস, সেটা প্রোটিন পরিপাককারী পেপসিন এবং জিলেটিনেজ খরিত করবে, পেপসিন এবং জিলেটিনেজ খরিত করবে, এবং পেপসিন এনজাইম এবং জিলেটিনেজ খরিত করবে, এবং প্রভাবিত খাদ্যের দিন শেষে তারা প্রোটিন এবং জিলেটিনে পরিণত করতে থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিওজ ও পেপটন অথবা পেপটন এবং পলিপেপটাইড আকারে পরিণত করবে, ঠিক আছে। এরপর আসলে লিপিড পরিপাককারী, যেটাকে আমরা বলবো গ্যাস্ট্রিক লাইপেজ, সাধারণত পরিপাক হয় না, পরিপাক হইলেও খুবই কম পরিমাণে, এবং সেটা হচ্ছে এখানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করবে আর কি। ক্ষুদ্রান্তের একটা শক দেওয়া হয়েছে, ক্ষুদ্রান্তের ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ শক দেওয়া আছে। তাহলে দেখো এখন আমরা চেষ্টা করব যে ব্যাখ্যা করতে, কোনটা বলো তো, মূলত টোটাল যতগুলো পরিপাকের জায়গা আছে সেই পরিপাকটা নিয়ে আমরা একটু যদি ব্যাখ্যা করতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ এবং সুন্দর হইতো। সেই পয়েন্টগুলো থেকে আমরা একটু কথা বলার ট্রাই করব এখন। চল, হ্যাঁ, তাহলে পরিপাকের সকল এনজাইম এই জায়গাতে বারবার আটকায় যাচ্ছ, তাই তো? সেই জায়গা থেকে আমরা এখন মূলত বিশ্লেষণ করে দেখাবো। মূলত বিশ্লেষণটা ওই জায়গায় যে কোন খাবার কোথায় পরিপাক হয়, এটা বারবার মুখস্থ করতেই কিন্তু আমাদের দিন চলে যাচ্ছে, তাই না? তাহলে এমন যদি হইতো যে মাত্র একটি ছকের মাধ্যমে সকল খাবার পরিপাক কোথায় কেমনভাবে হচ্ছে সেটা যদি জানতে পারতাম তাহলে খুব বেটার কিছু হইতো। সেটাই তোমাদের জন্য করে দেখানোর ট্রাই করলাম। দেখো যে মূলত খাবার পরিপাক হয়, প্রথমত যে কোনো একটা খাবার পরিপাক হচ্ছে আমাদের মুখ গহ্বর বা মুখে এসে। যখন একটা মুখের ভিতরে খাবার আসছে সেই খাবারটা তোমরা জানো মুখের ভিতরে যে লালা গ্রন্থি থাকে সেখান থেকে লালা রস খরিত হয়, যেই লালা রসটা সাধারণত কার্বোহাইড্রেটকে পরিপাক করে থাকে বা শর্করা জাতীয় খাবারকে পরিপাক করে থাকে, এবং সেটার জন্য টায়ালিন এবং মল্টেজ দুইটা এনজাইম খরিত হয়, এবং সেটা দুইটা এনজাইম খরিত হবে। মনে রাখো মল্টেজটা সাধারণত যখন একটা তাপমাত্রা খাবার একটা কম তাপমাত্রায় থাকবে তখন সাধারণত মল্টেজ পরিপাক হবে, তাছাড়া সাধারণত টাইলিন নিঃসৃত হয়ে থাকে, এবং সেটা পরিপাক করার পরে সাধারণত প্রভাবিত করে স্টার্চ, গ্লাইকোজেন এবং মল্টোজকে, কিন্তু দিন শেষে তারা পরিপাক করে থাকে যে কোনো কার্বোহাইড্রেট খাবারকে মল্টোজ এবং গ্লুকোজে রূপান্তর করে থাকে, ঠিক আছে। নেক্সট আসো পাকস্থলী থেকে আমরা জানি গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত হয়ে থাকে, এবং সেই গ্যাস্ট্রিক গ্রন্থি যখন নিঃসৃত হয়ে থাকে সেখান থেকে গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমরা জানি পাচক রস থাকে, সেই পাচক রসের সাধারণত প্রোটিন, লিপিড এই জাতীয় খাবারকে পরিপাক করে থাকে। সাধারণত এখানে কোনো ধরনের শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না, সাধারণত হয় প্রোটিন পরিপাক। সেই প্রোটিনটা পরিপাককারী যে দুইটি এনজাইম সাধারণত এখানে জড়িত সেটা হচ্ছে পেপসিন এবং হচ্ছে জিলেটিনেজ, সেটা প্রভাবিত করবে খাবারকে প্রোটিন এবং জিলেটিনে পরিণত করার জন্য, কিন্তু লাস্টে রূপান্তর করে যে কোনো ধরনের প্রোটিন জাতীয় খাবারকে হয় সে প্রোটিওজ এবং পেপটনে পরিণত করবে, না হয় পেপটন ও পলিপেপটাইডে রূপান্তর করবে। অর্থাৎ পাকস্থলীতে যদি কোনো খাবার আসে সেই খাবার
খাবারটা সাধারণত প্রোটিনকেই সাধারণত পাকস্থলী পরিপাক করে থাকে এবং সেই জায়গায় সাধারণত পেপসিন এবং জিলেটিনেস ক্ষরিত হয়ে থাকবে এবং দিন শেষে সেটাকে প্রোটিওজ পেপটন অথবা পলিপেপটাইড এবং হচ্ছে পেপটনে রূপান্তর করে থাকে। সাধারণত লিপিড পরিপাক পাকস্থলীতে হয় না, কারণ হচ্ছে সাধারণত হচ্ছে পাকস্থলীতে অম্লীয় মাধ্যম থাকে এবং অম্লীয় মাধ্যমে সাধারণত লিপিড বা চর্বি পরিপাক হতে পারে না বা কাজ করতে পারে না। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজের ক্ষেত্রে। এই গ্যাস্ট্রিক লাইপেজটা হচ্ছে শুধুমাত্র মাখন বা মাখনের চর্বি জাতীয় খাবারকে পরিপাক করে থাকে পাকস্থলীতে। সুস্থ মাখনের চর্বি জাতীয় খাবারকে পরিপাক করে থাকবে এবং সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করবে। কারণ আমরা জানি খাবার পরিপাক মানে হচ্ছে লিপিড পরিপাক মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ঠিক আছে, আচ্ছা এখন আসো এরপরে ক্ষুদ্রান্ত্রতে যাচ্ছি। ক্ষুদ্রান্ত্রতে সাধারণত অগ্নাশয় রস ক্ষরিত করবে। সেই অগ্নাশয় রস নিঃসৃত হওয়ার পরে কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পরিপাক করার জন্য অ্যামাইলেজ এবং মল্টেজ নিঃসরণ করবে। দিন শেষে এটা রূপান্তর করবে মল্টোজ এবং গ্লুকোজে। ঠিক আছে, এবার আসলে প্রোটিন পরিপাককারীর ক্ষেত্রে এখানে ট্রিপসিন ক্ষরিত হবে, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামাইনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেস। ঠিক আছে, এইগুলো পরিপাকৃত এনজাইমগুলো হচ্ছে অগ্নাশয় থেকে এবং সেটা সাধারণত এই ধরনের খাবারে পরিণত করে থাকবে। ঠিক আছে, এবার লিপিড পরিপাকের ক্ষেত্রে লাইপেজ, ফসফোলাইপেজ এবং কোলেস্টেরল এস্টারেজ করিত থাকবে। সেখান থেকেও কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রূপান্তর করে থাকবে। মনে রাখো একটা কথা, খাবার পরিপাক মানে তিন ধরনের খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। যতক্ষণ না কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত হবে, যতক্ষণ না প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হবে, আর যতক্ষণ না লিপিড ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর হবে, ততক্ষণ সেই খাবারটা একের পর এক পরিপাক হতেই থাকবে। এরপরে আসুন নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে এরপরে ক্ষুদ্রান্ত্র থেকেই আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস ক্ষরিত হবে। সেখান থেকে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ, অ্যামাইলেজ থাকবে। অর্থাৎ যদি চিনি জাতীয় খাবারের পরিপাক হইতে হয় সেটা কিন্তু আন্ত্রিক রস থেকে পরিপাক হয়, যেমন সুক্রেজ। ঠিক আছে, যেমন দুধ জাতীয় খাবারের ক্ষেত্রে ল্যাকটেজ। ঠিক আছে, এগুলো সম্পূর্ণরূপে পরিপাক হবে আন্ত্রিক রসের মাধ্যমে এবং দিন শেষে দেখো সেখানে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, যেখানে ল্যাকটোজ থাকবে সেখানে গ্যালাক্টোজ তৈরি হবে, স্বাভাবিক কথা। আর যেখানে সুক্রেজ থাকবে সেখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হবে। 100% মনে রাখো, যেখানে চিনি জাতীয় খাবারের পরিপাক হবে বা সুক্রোজ জাতীয় খাবারের পরিপাক হবে সেখানে অবশ্যই দিন শেষে গ্লুকোজ, তার সাথে অবশ্যই কি তৈরি হবে, ফ্রুক্টোজ তৈরি হবে। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আসো যেই জাতীয় খাবারকে, প্রোটিন জাতীয় খাবারকে ভাঙতে গেলে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করতে হবে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে কাহিনী। দিন শেষে অ্যালকাইল ফসফেটেজ থেকে সবগুলোতে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই ধরনের কাহিনী তৈরি হচ্ছে। এরপরে যে পয়েন্টে একটু কথা বলতে হয়, তোমাদের লাস্ট জিনিসটা মনে রাখো, যদি কোথাও একটু সহজ ভাষায় বলে রাখি কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট থাকলে সেখানে অবশ্যই যতক্ষণ না আমি গ্লুকোজ পাবো ততক্ষণ পর্যন্ত খাবার পরিপাক করতে থাকবো। যেখানে আমি প্রোটিন পাবো, প্রোটিন যতক্ষণ না অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার পরিপাক করতে থাকবো। যতক্ষণ আমি লিপিড পাবো, লিপিড যতক্ষণ না পর্যন্ত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর হবে ততক্ষণ পর্যন্ত খাবার পরিপাক করতে থাকবো। একটা কথা মনে রাখো দিন শেষে এখানে, সেটা হচ্ছে যে কোনো খাবারের শেষে যদি এস কথা পাইলে মনে রাখবা সেটা একটা এনজাইম। ঠিক আছে, এখন ধরে নিলাম একটা প্রোটিন আছে ট্রাইপেপটাইডেজ, ধরে নিলাম এখানে কি আছে, ট্রাইপেপটাইডেজ, তাহলে এটা একটা এনজাইম এবং সেখানে এমন একটা এনজাইম নিঃসৃত হোক না কেন, যদি এটাকে আমি কোনো কারণে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করতে পারি, সেটা কিন্তু আমার একটা প্রোটিন পরিপাক হয়ে গেল। সো এই তিনটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উপাদান। আমি যেটাই নিঃসরণ করি না কেন সেখান থেকে আমার দিন শেষে এই তিনটা জিনিসে রূপান্তর করতে হবে। এটা মাথায় রাখতে পারলে যে কোনো ধরনের খাবারকে তুমি পরিপাক করতে পারবা খুব ইজিলি, খুব সহজ একটা ট্রিক্স উপায় নিয়ে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, বলতেছে লালা গ্রন্থির ক্ষেত্রে পয়েন্টটা এখানে বলতেছে। আচ্ছা, পরিপাক গ্রন্থি নিয়ে এখানে মূলত কথা বলা আছে যে পরিপাক গ্রন্থি আমরা জানি লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, মানবদের পুষ্টি গ্রন্থি 5 ধরনের, আন্ত্রিক গ্রন্থি, অগ্নাশয় এবং হচ্ছে যকৃৎ আর কি। ঠিক আছে, এই পয়েন্টটা একটু জানা প্রয়োজন। ঠিক আছে, তাহলে এটা আমরা ব্যাখ্যা করার ট্রাই করি। মানবদেহের পুষ্টি গ্রন্থি বা খাবার পরিপাকের জন্য যে ধরনের এনজাইমগুলো বা গ্রন্থিগুলো আছে তোমরা কি জানো, সেখানে কিন্তু জড়িত আছে মাত্র 5 ধরনের গ্রন্থি। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে মূলত আমাদের পয়েন্ট, সেই পয়েন্টটা নিয়ে কথাবার্তা বলা এখানে। ঠিক আছে, সেখানে আমাদের মূলত কথাবার্তা বলা।
ঠিক আছে। এখানে হচ্ছে লালা গ্রন্থি নিয়ে কথা বলা আছে, যেখানে টাইলেন মোল্টেস করিতে হবে। গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলী থেকে করিতে হবে। অগ্নাশয় থেকে আমাদের মিশ্র গ্রন্থি করিতে হবে। যকৃত থেকে যকৃৎ গ্রন্থি করিতে হবে। আন্ত্রিক থেকে আন্ত্রিক রস করিতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু আমরা জানি। এরপরে বলতেছে লালা গ্রন্থি থেকে আমরা জানি টোটাল হচ্ছে আমাদের 3 জোড়া লালা গ্রন্থি আছে, আমাদের মূলত 3 জোড়া বা 6টি লালা গ্রন্থি আছে। একটা করিতে হবে কানের নিচ থেকে, কানের নিচে হচ্ছে আমাদের প্যারোটিড গ্রন্থি, মনে রাখতে হবে প্যারোটিড গ্রন্থি। আমাদের হচ্ছে চোয়ালের নিচে থাকবে সাবম্যান্ডিবুলার, চোয়ালের নিচে যে গ্রন্থি থাকবে সেটার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার। আর একটা থাকবে জিহ্বার নিচে, জিহ্বার ফ্রেনুলামের কাছাকাছি যে পয়েন্টে থাকবে সেটাকে মনে রাখতে হবে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। ঠিক আছে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে মনে রাখা খুবই জরুরি। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি মানে পাকস্থলীর কথা বলা হচ্ছে, পাকস্থলী মানে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এই পয়েন্টটা মনে রাখতে হবে, পাকস্থলী মানে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এবং সেখান থেকে আমাদের সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হবে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়ে কি অনেক ধরনের কাজ করবে। তার থেকে বড় কথা, গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষেত্রে 99.45% কিন্তু পানি থাকে। হ্যাঁ, পানি থাকে, এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থি সে কোনো খাবারকে একটা গ্যাস্ট্রিক জুসে পরিণত করে। সাধারণত যে কোনো ধরনের খাবারকে কি করবে, গ্যাস্ট্রিক জুসে পরিণত করবে। এই পয়েন্ট মাথায় রাখতে হবে। এবার আসো, এরপর আমরা বলি আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস করিত হয়। আন্ত্রিক রস, এটা আমরা জানি। আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টেরিকাস থেকে বলতে গেলে এখান থেকে সাধারণত বিভিন্ন ধরনের ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রই এই পয়েন্টগুলোর জন্য দায়ী। ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র থেকেই এই কাজগুলো হয়ে থাকবে আমাদের সাধারণত। পাকস্থলী যকৃতের সঞ্চয় ভূমিকা দিয়ে যদি একটু যকৃৎ বা লিভার, এই পয়েন্টগুলো নিয়ে একটু কথা যদি বলতে হয়, যকৃৎ বা লিভার নিয়ে একটু পড়ালেখা করা প্রয়োজন। সেটা একটু আমরা এখন জানার ট্রাই করব, যকৃৎ বা লিভার থেকে, তাই তো? কলিজা সম্পর্কে তো অনেকেই জানি, কিন্তু কিছু কথা তো বলতেই হয় এখানে, তাই না? সেই জায়গায় আমরা কিন্তু কেউ জানি না। কলিজা খেতে সবাই তো ভালোবাসি, কিন্তু কলিজা সম্পর্কে জানি বা কয়জন? চলো, কলিজা বা যেটাকে আমরা বলি লিভার বা যকৃৎ, এই পয়েন্টের সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের সামনে উত্থাপন করার চেষ্টা করি জাস্ট কয়েক মিনিটের মধ্যেই। এটা একটু দেখো যে প্রথম কথা, একটা লিভার বা যকৃতের অবস্থান সম্পর্কে যদি বলতে হয়, এটা কোথায় অবস্থান করতেছে, যদি একটু খাঁটি বাংলা কথায় বলতে হয়, মূলত একটা লিভার বা যকৃতের অবস্থান হচ্ছে আমাদের সাধারণত ডান দিকে। একটু যদি বলতে হয় উদর গহ্বরের উপরে এবং বক্ষ গহ্বরের নিচে, আরো ক্লিয়ারলি বলতে গেলে আমাদের বলতে হবে ডান বৃক্কের উপরে। হ্যাঁ, আমাদের ডান বৃক্ক এবং ডিউডেনামের উপরে, ডান বৃক্ক ও ডিউডেনাম এর উপরে অবস্থান করবে সাধারণত উপরে, এই চিহ্নটা মানে উপরে অবস্থান করবে যকৃৎ বা লিভার। আরো বলতে গেলে পাকস্থলীরও ডান পাশে, পাকস্থলীরও রাইট হ্যান্ডে অবস্থান করবে মূলত কে বলতো, একটা যকৃৎ বা লিভার। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থান। এটা মূলত যকৃৎ বা লিভার মূলত একটা হচ্ছে বহিঃখরা খরা গ্রন্থির সমন্বয়ে তৈরি একটা গ্রন্থি। বহিঃখরা এবং অন্তঃখরা দুইটাই এখানে থাকবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এটা হচ্ছে মানব দেহের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কিন্তু আমাদের এই লিভার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যদি বলতে হয়, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি আমাদের লিভার। ঠিক আছে, বা যকৃৎ সবচেয়ে বড় গ্রন্থি। এবং একটা লিভারের ওজন সাধারণত নারীদের ক্ষেত্রে 1.2 থেকে 1.4 কেজির মতো হয়ে থাকে, এটা হচ্ছে নারীদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে 1.4 থেকে 1.8 কেজি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে লিভারের একটা ওজন গেল। ঠিক আছে, আচ্ছা, লিভারকে আমরা বলে থাকি অর্গানিক ল্যাবরেটরি।
অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার, আরও অসংখ্য নামে ডাকতে পারি লিভারকে। কিন্তু মনে রাখতে হবে জৈব রসায়নাগার কেন বলা হচ্ছে, কারণ লিভার হচ্ছে এখানে প্রায় 500 রকমের এনজাইম কোএনজাইম নিঃসরণ করে থাকে। ঠিক আছে, লিভার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি দিতে হয়, একটা লিভারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অসংখ্য ছিদ্র দেখা যায়। এই লিভারের ভিতরে আসলে অসংখ্য এমন ছিদ্র দেখতে পারবা। মূলত এগুলো গোলাকার হয় না, এগুলো মূলত ষড়ভুজাকার মতো হয়ে থাকে। ঠিক আছে, ষড়ভুজ মানে কি 6টা আকার, তেমন ষড়ভুজাকার মতো থাকে, ষড়ভুজ আকারের হয়ে থাকে। এবং এর ভিতরে যখন এই ধরনের ক্ষুদ্র ছিদ্র দেখা যায়, তখন এটাকে আমরা লোবিউল বলে আখ্যায়িত করে থাকি। প্রত্যেকটা লিভারকে যখন এমন আমি ষড়ভুজাকারের ছিদ্র দেখতে পারবো, সেগুলোকে বলবো লোবিউল। এই লোবিউল হচ্ছে অসংখ্য কোষ, লিভারের ভিতরে অসংখ্য কোষ হচ্ছে লোবিউল, সেটাকে আমরা লোবিউল কোষ বলতেছি। কখনো কখনো লোবিউলের ভিতরে আবার আমরা কি দেখতে পারি, আমরা ছিদ্র দেখতে পারি। হ্যাঁ, লোবিউলের ভিতরে আবার কি দেখতে পারি, এমন ছিদ্র দেখতে পারি। বা প্রত্যেকটা লোবিউলের ভিতরে এমন কেন্দ্রীয় শিরা দেখা যায়। মাথায় রাখো, প্রত্যেকটা লোবিউলের ভিতরে এমন কেন্দ্রীয় শিরা দেখতে পারবো। আবার কখনো কখনো লোবিউলের ভিতরে চলাচল করার জন্য, লোবিউলের ভিতরে, এটা যদি একটা লোবিউল হয়ে থাকে, এই লোবিউলের ভিতরে রক্ত চলাচল করার জন্য, যদি রক্ত চলাচল করতে হয়, এই রক্ত চলাচল করার জন্য আমাদের বিশেষ এক ধরনের কোষ থাকে। সেই বিশেষ ধরনের কোষটাকে আমরা বলবো সাইনুসয়েড। ঠিক আছে, সাইনুসয়েড, নট সাইনোসাইটিস, এটাকে আমরা বলবো সাইনোসয়েড। তাহলে সাইনোসয়েড আর একটা, সাইনোসাইটিস হচ্ছে এক ধরনের রোগ, বাট সাইনোসয়েড কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে লিভারের মধ্যে বা যকৃতের মধ্যে রক্ত চলাচলের জন্য যে নালিকা তৈরি হচ্ছে সেটাকে বলতেছে সাইনোসাইড। এবং এই সাইনোসাইডকে ঘিরে রাখার জন্য একটা বিশেষ কোষ তৈরি হবে। সেই কোষটার নাম হচ্ছে কাপফার বা কুপফার, যেটাই বলো না কেন, কাপফার কোষ বলে থাকি। টোটাল যকৃতকে আবরণ করবে যে আবরণটা, সেই আবরণটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, সেটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। বাট যদি বলা হয় কখনো যে রক্ত চলাচলের জন্য সাইনোসাইডকে যে আবৃত করে রাখে, তার নাম কি, কাপফার কোষ। এই কাপফার কোষগুলো যে কোনো ধরনের আরবিসি, ডাব্লিউবিসি ইত্যাদিকে সে গলাধাকরণ করতে পারে, ডাইরেক্টলি গিলে খাইতে পারে। ঠিক আছে, এটা মূলত কাপফার কোষ। যদি বলা হয় একটা যকৃতের যদি অ্যান্টিবডি বলে কল্পনা করা হয়, তাহলে সেটাকে অবশ্যই কাপফার কোষ হিসেবে বলতে হয়। আমাদের মানবদের প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণুর ক্ষেত্রেই অঙ্গের ক্ষেত্রেই কিন্তু আলাদা করে একটা অ্যান্টিবডি সিস্টেম আছে, যে সেটা যকৃতের ক্ষেত্রে সেটা নাম হচ্ছে কাপফার বা কুপফার কোষ। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখতে পারো। আর একটা পয়েন্ট মনে রাখতে পারো, একটা যকৃতকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। ডান, বাম, ঠিক আছে, কোয়াড্রেট এবং কর্ডেট। ডান, বাম, কোয়াড্রেট এবং কি বলতো, কর্ডেট। ডান, বাম, কোয়াড্রেট এবং কর্ডেট। এখান থেকে একটু তথ্য জানা প্রয়োজন যে যকৃতে সাধারণত যকৃতের ডান দিক থেকে একটা নালী আসে, বাম দিক থেকে একটা নালী আসে, না আসার পরে একটা নালিকা তৈরি করে, নাম হচ্ছে, সেটার নাম হয় অভিন্ন যকৃত নালী। অর্থাৎ যকৃতের ডান খণ্ড থেকে এবং বাম খণ্ড থেকে যখন একটা নালিকা এসে একসাথে যুক্ত হয়, তখন এটাকে আমরা বলবো অভিন্ন যকৃত নালী। এরপরে হচ্ছে আমরা পড়েছি যকৃতের অবস্থান সাধারণত একটা হচ্ছে ডিউডোনামের উপরে থাকে। সো এখানে ডিউডোনাম সাধারণত কি তৈরি করে, পিত্তথলি থেকে পিত্ত রস খরিত করে। সো এখান থেকে এর নিচ থেকে পিত্তথলি এসে যুক্ত হবে যখন পিত্তনালী এসে যুক্ত হবে। মানে কি, কারণ যে পিত্তথলিটা যে নালিকার মাধ্যমে প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা তো পিত্তনালী বলবো। সো পিত্তনালীটা যখন অভিন্ন যকৃত নালীর সাথে এসে যুক্ত হয়, তখন এটাকে আমরা আখ্যায়িত করি অভিন্ন পিত্তনালী বলে। এবং দিন শেষে এই অভিন্ন পিত্তনালীটা যখন আবার কিসের গিয়ে যুক্ত হয় বলতো, যখন আবার ডিউডেনামে গিয়ে যুক্ত হচ্ছে। ডিউডেনাম, আমরা জানি যে এর নিচেই কি আছে, ডিউডেনাম আছে, সেই ডিউডেনামে গিয়ে যুক্ত হচ্ছে, তখন এটাকে আমরা নাম বলতেছি এটা অ্যাম্পুলা অফ ভ্যাটার। একটু সময় নিয়েই দেখানোর ট্রাই করি। প্রথম কথা, ডান বাম থেকে একটা নালিকা তৈরি হয়েছে যকৃত থেকে, যেটাকে আমরা বলতেছি অভিন্ন যকৃত নালী। সেটা যখন পিত্তনালীর সাথে যুক্ত হয়, তখন সেটা নাম দিই অভিন্ন পিত্তনালী। এবং সেটা যদি ডিউডেনামে গিয়ে মুক্ত হয় বা উন্মুক্ত হয়ে যায়, তখন সেটার নাম দিচ্ছি আমরা অ্যাম্পুলা অফ ভ্যাটার। এটা কিন্তু ছিল যকৃতের জ্ঞাতিগোষ্ঠী, গঠন, রাসায়নিক গঠন, সকল কিছু কিন্তু জাস্ট তুমি 2 মিনিটে জানতে পারলে। এটা ছিল আমাদের যকৃতের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা। আচ্ছা, এরপরে আসো, এরপরে যদি কথা বলতে হয়, এরপরে আমরা বলবো
যকৃতের সঞ্চয়ী ভূমিকা নিয়ে একটু কথা বলতে হয়। যকৃতের সঞ্চয়ী ভূমিকা, আসলে যকৃত অনেক কিছুই সঞ্চয় করতে পারে, কিন্তু যকৃতের সঞ্চয়ী ভূমিকাতে একটা পার্টে কথা বলা উচিত 100%। আমাদের এখানে ভিটামিন B12 সঞ্চয় করে, এগুলো পয়েন্টগুলো আমরা জানি। বাট যকৃতের সঞ্চয়ী ভূমিকাতে আমাদের গ্লাইকোজেনেসিস গ্লুকোনিওজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস, এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমাদের একটু আলোচনা করা উচিত। গ্লাইকোজেনোলাইসিস আমরা প্রতিনিয়ত খাবার খেয়ে যাচ্ছি, কিন্তু খাবারের একটা নির্দিষ্ট অংশ আমাদের বডির কোনো না কোনো পার্টে জমা হচ্ছে। আদৌ কি কখনো আমরা প্রশ্ন করেছি নিজেকে যে নির্দিষ্ট পরিমাণ খাবার খাচ্ছি, এই খাবারের কোনো একটা অংশ আমাদের বডিতে জমা হয়, কিন্তু কোথায় জমা হয়? এটাই জানার ট্রাই করব এখন। মূলত আমরা যে খাবারগুলো খাই না কেন, খাবারের নির্দিষ্ট একটা অংশ আমাদের লিভার বা যকৃতে জমা হয়ে থাকে। সেই লিভার বা যকৃতে কিভাবে জমা হয় বা কোন খাদ্য উপাদান আকারে জমা হয় সেটা একটু দেখানোর ট্রাই করি। প্রথম কথা হচ্ছে, যখন আমরা খাবার খাচ্ছি সেই খাবারটা গ্লাইকোজেন আকারে আমাদের মূলত একটা গ্লাইকোজেন আকারে সঞ্চয় হচ্ছে। কোথায় সঞ্চয় হচ্ছে বা জমা হচ্ছে? স্টোরেজ হচ্ছে, লিভারে জমা হচ্ছে। এখন প্রশ্নটা এই জায়গাতে, গ্লাইকোজেন যে সঞ্চয় হয় লিভারে, সেটা কিভাবে হয়, তাই তো? প্রথম কথা, আমরা যে খাবারটা খাই সেই খাবারের লাস্ট পরিপাক হয় সাধারণত ক্ষুদ্রান্ত্রে বা আন্ত্রিক রসের মাধ্যমে, সেটা মূলত ক্ষুদ্রান্ত্রেই। এই ক্ষুদ্রান্ত্র থেকে হেপাটিক পোর্টাল শিরা তৈরি হয়। তোমরা পোর্টাল শিরার নাম শুনছো। পোর্টাল শিরা কি? যে শিরাগুলো সাধারণত ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে, বা প্লীহা এবং অন্ত্র থেকে অনেকগুলো রক্তবাহিকা বা রক্তনালিকাগুলো একসাথে হয়ে যেই নালিকাটা বা যেই শিরাটা তৈরি করলো তার নাম হচ্ছে পোর্টাল শিরা। এখন পোর্টাল শিরা কেন বলতেছি? আমাদের যে লাস্টে পরিপাকৃত খাবার ক্ষুদ্রান্ত্র থেকে গ্লুকোজ তৈরি হইল, এই গ্লুকোজটা সাধারণত গ্লুকোজটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনে পরিণত হবে। সেই গ্লাইকোজেনটা আবার হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে গিয়ে কি হবে বলতো? আমাদের লিভার বা যকৃতে জমা থাকবে। তাহলে আমি যেই খাবারই খাই না কেন, মনে রাখতে হবে সেটা লাস্টে উপাদান গ্লাইকোজেন আকারে আমাদের লিভারে জমা হয়। সাধারণত কার্বোহাইড্রেটের উপাদানগুলোই এমন হয়ে থাকে। তাহলে আরেকবার বলি যে আমরা যেই ক্ষুদ্রান্ত্রে পরিপাকৃত যে গ্লুকোজটা, সেই গ্লুকোজটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি হবে, গ্লাইকোজেনের রূপান্তর হবে, এবং সেটা দিন শেষে গিয়ে পোর্টাল শিরার মাধ্যমে আমাদের লিভার বা যকৃতে জমা থাকবে। যখন আমাদের বডিতে গ্লুকোজের ঘাটতি দেখা যাবে বা রক্তে গ্লুকোজের ঘাটতি দেখা যাবে, তখন এই গ্লাইকোজেনটা ভেঙে গিয়ে ইনসুলিন হরমোনের সাহায্যে আস্তে আস্তে আমাদের বডিতে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে। এটা হচ্ছে আমাদের সাধারণত জমাকৃত খাবারের প্রধান একটা তথ্য, যে তথ্যের মাধ্যমে তুমি বুঝতে পেরেছো যে আমাদের বডিতে কিভাবে খাবারটা জমা থাকছে। পাশাপাশি একটু বলে রাখতে পারি, কখনো কখনো আমাদের বডিতে লিপিড সঞ্চয় হইতে পারে, বাট এটা খুবই রেয়ার কেস। কখন লিপিড সঞ্চয় হয়? মনে রাখবে, ডাইরেক্টলি চর্বি খাইলে বা লিপিড খাইলে সেটা আমাদের বডিতে কখনোই জমা থাকে না। তুমি যেই খাবারটা বা আমি যেই খাবারের গ্লুকোজটা, অর্থাৎ যেই কার্বোহাইড্রেটটা আমি খাচ্ছি, বাট যেই কার্বোহাইড্রেটটা খাইলাম, একটা কার্বোহাইড্রেট খাইলাম, কিন্তু সেটা আমাদের বডিতে সেটা গ্লাইকোজেন আকারে জমা থাকতে পারবে না। সেই গ্লুকোজটা বা সেই কার্বোহাইড্রেটটা ডাইরেক্টলি লিপিড বা চর্বি আকারে তখন আমাদের বডিতে কি হবে বলতো? বডির লিভারে জমা থাকবে।
ঠিক আছে, তাহলে লিভার বা যকৃতে জমা থাকবে, আমার চর্বি জমা থাকবে না ডাইরেক্টলি, যেই গ্লুকোজটা খাওয়ার ফলে সেটা আমার বডিতে কাজে আসতেছে না, তখন সেটা আমাদের চর্বিতে রূপান্তর হয়ে সেটা কিসে কিসে জমা থাকবে, লিভার বা যকৃতে জমা থাকবে। এটা ছিল আমাদের খাদ্য সঞ্চয়ের যকৃতের প্রধান একটা ভূমিকার কথা। তাহলে আমাদের খাদ্য সঞ্চয় হবে মূলত গ্লাইকোজেন আকারে এবং সেটা জমা থাকবে লিভার বা যকৃতে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এ বাদেও মনে রাখো, এ বাদেও হচ্ছে আমাদের যকৃতের গুরুত্বপূর্ণ আর একটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে আমাদের যকৃৎ সবসময় আমাদের রক্ত সঞ্চয় করে থাকে, অর্থাৎ রক্ত সঞ্চয় করবে। কিভাবে রক্ত সঞ্চয় করবে যদি একটু বলতে হয়, আমাদের যে পোর্টাল শিরা তৈরি হইল, পোর্টাল শিরা যে তৈরি হইল, এই পোর্টাল শিরাটা মূলত আমাদের প্লীহা এবং অন্ত্র থেকে, আমরা একটু আগেই বলেছি প্লীহা প্লাস অন্ত্র থেকে যেসব রক্তনালিকাগুলো তৈরি হচ্ছে সেখান থেকে মূলত পোর্টাল ভেইন তৈরি হয়। ঠিক আছে, এই পোর্টাল ভেইনের মাধ্যমে আমাদের লিভারে বা যকৃতে রক্ত জমা থাকে মিনিমাম 1500 সিসি রক্ত জমা থাকে আমাদের কোথায় বলতো, এই যে লিভার বা যকৃতে। ঠিক আছে, এবং যখন আমাদের বডিতে রক্তের ঘাটতি দেখা যাচ্ছে তখন এখান থেকে সে নিয়মিত ব্লাডটা এখান থেকে অভাব পূরণ করতেছে। এ বাদেও ভিটামিন সঞ্চয় করে থাকে যকৃৎ, আমাদের ভিটামিন সঞ্চয় করবে। ভিটামিন সঞ্চয়টা কিভাবে করবে যদি বলতে হয়, সাধারণত ভিটামিন সি বাদে, এক কথায় ভিটামিন সি বাদে, যদিও কখনো কখনো ভিটামিন সিও থাকে, তা বাদেও ভিটামিন এ, ডি, ই, কে, যেগুলো হচ্ছে দ্রবণীয় ভিটামিন বলতে পারো, দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয়। তোমরা এটাও অনেকে জানো না যে পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো কোনগুলো, এ, ডি, ই, কে এবং বি, সি। যদিও বি, সি বাদে সকল ভিটামিনই সাধারণত সঞ্চয় করে থাকে হচ্ছে লিভার বা যকৃৎ। এ বাদেও ভিটামিন বি12 এর কথা মনে রাখতে হবে। তারপর হচ্ছে কোবালেমিন, ভিটামিন বি12 মূলত কোবালেমিন বলা হয়। তাছাড়া ফলিক অ্যাসিডও কিন্তু এই সব কিছুই সঞ্চয় করে থাকে আমাদের লিভার বা যকৃৎ। ঠিক আছে, আর একটা কথা মনে রাখতে হবে, কখনো কখনো আমাদের মিনারেলও সঞ্চয় করে রাখে। আচ্ছা, কখনো কখনো পিত্ত রসও সঞ্চয় করে হচ্ছে যকৃৎ, পিত্ত রসও সঞ্চয় করে, কারণ এর পাশেই থাকে হচ্ছে ডিউডেনাম থেকে পিত্ত রস তৈরি হয়, সেটাকেও সঞ্চয় করে রাখে যকৃৎ। পাশাপাশি মনে রাখতে হবে আমাদের মিনারেল সঞ্চয় করে রাখে। মিনারেল সঞ্চয়টা যদি বলতে হয় কিভাবে সঞ্চয় করে, সেটার একটা অন্যতম উদাহরণ হতে পারে আমাদের হিমোগ্লোবিন যখন আমাদের ভেঙে যাচ্ছে, অর্থাৎ এইচবি হিমোগ্লোবিনটা ভেঙে গেলে তোমরা জানো হিম এবং গ্লোবিন তৈরি হয়। হিম আর গ্লোবিন যে তৈরি হইল, এই হিম আর গ্লোবিন তৈরি হতে গেলে একটা জিনিসের প্রয়োজন হয়, যেটা আমরা অনেকেই জানি না। মূলত হিমোগ্লোবিনকে ভাঙতে যে কোষটা সাহায্য করে তার নাম হচ্ছে কাপ্ফার কোষ। এবং তোমরা জানো যকৃতে কেবলমাত্র কাপ্ফার কোষ থাকে, যেটা হচ্ছে আমাদের লিভারের ভিতরে রক্ত চলাচলের জন্য যেটা আমাদের সাহায্য করে থাকে, সেটার নাম সাইনোসাইড। এবং সেই সাইনোসাইডকে আবৃত করে রাখে যে কোষটি, তার নাম হচ্ছে কাপ্ফার কোষ। এবং এই কাপ্ফার কোষটা যে কোনো ধরনের জীবাণুকে যে কোনো ধরনের জীবাণু থেকে লিভারকে রক্ষা করতে সাহায্য করে এই কাপ্ফার কোষ, যেটা একটা অ্যান্টিবডি হিসেবেও কাজ করে থাকে। এবং হিমোগ্লোবিনকে ভেঙে হিম আর গ্লোবিন রূপে ভেঙে দিতে সাহায্য করে এই কাপ্ফার কোষ। পাশাপাশি মনে রাখতে হবে এই হিমটা সাধারণত ফেরিটিন আকারে আমাদের হচ্ছে লিভার বা যকৃতে জমা থেকে যায়। ঠিক আছে, এবং দিন শেষে এখান থেকে আবার নতুন করে কিন্তু আমাদের আরবিসি তৈরিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাহলে এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে কিভাবে মিনারেল সঞ্চয় করে। পাশাপাশি মনে রাখো যে কখনো কখনো আয়রন তো গেলই, কোবাল্ট, কপার, জিঙ্ক এই ধরনের মিনারেলগুলো সঞ্চয় করে রাখে হচ্ছে আমাদের লিভার বা যকৃৎ। তাহলে এখন বুঝতে পারছো, এটাই ছিল আমাদের টোটাল লিভার বা যকৃতের সঞ্চয়ী ভূমিকা। এইভাবে সে সঞ্চয়গুলো করে থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং এই পয়েন্ট থেকে কিন্তু প্রতিটা বছর প্রশ্ন আসে, তুমি একটু বুঝে পড়তে পারলে এখান থেকে খুব দারুণভাবে লিখতে পারবে। এবার আসো বিপাকীয় ভূমিকা।
যকৃৎ যেমন সঞ্চয় করে থাকে, যকৃৎ কিন্তু বিপাকীয় ভূমিকা পালন করেও থাকে। অর্থাৎ কখনো কখনো যেমন সে গ্লুকোজ সঞ্চয় করবে, সেই গ্লুকোজকে ভেঙে বিভিন্ন রূপে পরিণতও কিন্তু সে করে থাকবে। সেটা এখন দেখাবো। দেখো, গ্লুকোজ আমরা পড়েছিলাম যে সাধারণত যকৃৎ যে গ্লুকোজ থেকে যখন সে গ্লাইকোজেন তৈরি করবে, গ্লুকোজ থেকে যখন সে গ্লাইকোজেন তৈরি করবে, তখন যেই প্রক্রিয়াটা হবে সেই প্রক্রিয়াটার নাম সে দিবে গ্লাইকোজেনেসিস। তার নাম কি হবে বলো তো? গ্লাইকোজেনেসিস। কিভাবে একটু মনে রাখবে, এই জিনিসগুলো মনে রাখতে একটু টাফ হয়ে যাবে, তাই তোমাদেরকে শেখাই। বায়োলজিতে যেখানেই তুমি সিস কথা পাবা, মনে রাখো, যেখানেই তুমি সিস কথা পাবা, তুমি এই সিস মানে মনে রাখবা প্রক্রিয়া। সিস মানে কি বলো তো? একটা প্রক্রিয়া বা প্রসেস। যে প্রসেস, তাহলে কোন প্রসেস? দেখো তো, গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন শব্দটা রয়ে গেছে না? তাহলে যে প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি হবে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। সাধারণত গ্লুকোজ থেকেই কি তৈরি হবে? গ্লাইকোজেন তৈরি হবে। এবার আসো, আরেকটা প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। তোমার কাছে প্রশ্ন করলাম, লাইসিস মানে কি? তুমি জানো লাইসিস মানে ভেঙে ফেলা বা চূর্ণ করা, বিদীর্ণ করা। লাইসিস মানে কি? বিদীর্ণ করা, ভেঙে ফেলা। তাহলে কাকে তুমি বিদীর্ণ করবা? দেখো তো, একটু আগে গ্লাইকোজেন থেকে তুমি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করছো, তাহলে বিদীর্ণ করা মানে কি? তুমি সেই গ্লাইকোজেনকেই বিদীর্ণ করবা, তাই না? গ্লাইকোজেনকেই কি করতেছো? বিদীর্ণ করতেছো। কেন? কারণ তুমি দেখো, আরো একটু ভেঙে বলি, গ্লাইকোজেনোলাইসিস আগে কি আছে? গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেনকে বিদীর্ণ করলে কি পাবা? গ্লাইকোজেনকে বিদীর্ণ করলে অবশ্যই গ্লুকোজ পাবা। কারণ কি? একটু আগে তুমি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করেছো, কারণ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করছো, তাহলে সেই গ্লাইকোজেনকে ভাঙলে তুমি কি পাবা? যাহা থেকে তৈরি করেছো তাহাই তো পাইবা। তাহলে গ্লাইকোজেনকে ভাঙলে তুমি এখন গ্লুকোজ পাবা। এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া। এবার আসো, আরেকটা প্রক্রিয়া পড়তে হবে, গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকোনিওজেনেসিসটা কি একটু যদি বলতে হয়, খেয়াল করে দেখো। আমি এখন কি তৈরি করব বলো? আমি এখন গ্লাইকোজেন তৈরি করব। কি তৈরি করব? গ্লাইকোজেন তৈরি করব। বাট দেখো, নিও মানে নতুন করে আমি তৈরি করব। তা আমি তো একটু আগে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করেছি, তাহলে সেটা তার নতুন প্রক্রিয়া হইল না। এখন কাহিনী হচ্ছে, যদি তুমি নন কার্বোহাইড্রেট থেকে যখন তুমি কি তৈরি করবা? গ্লাইকোজেন তৈরি করবা, নন কার্বোহাইড্রেট থেকে তুমি যখন গ্লাইকোজেন তৈরি করতে পারবা, সেই প্রক্রিয়াটার নাম হবে গ্লুকোনিওজেনেসিস। নন কার্বোহাইড্রেট বলতে কাকে বোঝাই? তুমি নন কার্বোহাইড্রেট বলতে কার্বোহাইড্রেট বাদে যা আছে, প্রোটিন প্লাস লিপিড কেউ বলতে পারো, অন্যান্য উপাদান কেউ বলতে পারো। অর্থাৎ নন কার্বোহাইড্রেট থেকে যখন তুমি গ্লাইকোজেন তৈরি করবা, সেই প্রক্রিয়াটার নাম হবে গ্লুকোনিওজেনেসিস। যার কারণে এখানে বলতেছে নতুন করে গ্লাইকোজেন তৈরি করতে, তাই নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, নতুন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আশা করি এই পয়েন্টটা খুব দারুণভাবে বুঝতে পেরেছো। এটা হচ্ছে টোটাল আমাদের বিপাকীয় ভূমিকার ক্ষেত্রে যত রকমের রিয়াকশন আছে লিভারের বা যকৃতের, সেটা হচ্ছে এক সেন্টেন্সে তোমাদেরকে দেখানো ট্রাই করলাম। এখন দেখো, আমরা বারংবার জানার ট্রাই করি হৃদরোগ বা স্ট্রোকের প্রধান কারণ কি, কিন্তু কখনোই মেন কারণ বা প্রধান কারণ কখনোই আমরা আমাদের সম্মুখীনে আনতে পারি না। কিন্তু আমরা যে খাবারগুলো খাচ্ছি প্রতিনিয়ত, সেই খাবারই হচ্ছে আমাদের স্ট্রোক বা হৃদরোগের যে প্রধান কারণ, সেটাকে কখনো জানার বা বোঝার ট্রাই করেছি? কখনোই করি নাই। চলো আমরা একটু ব্যাখ্যার মাধ্যমে জানার ট্রাই করি। সেটা হচ্ছে, দেখো, সাধারণত আমরা বেশি যে খাবারটা খাচ্ছি, যে প্রোটিন, লিপিড এবং কি তোমার হচ্ছে প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট, তাই না? কিন্তু সব থেকে আমাদের অন্তরায় বা সব থেকে বড় যে ক্ষতির কারণ, সেটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেট। কেন? দেখো, তোমরা জানো যে লিভার বা যকৃৎ হচ্ছে আমাদের যে কোনো ধরনের খাবারকে কি করে রাখে? আমাদের নির্দিষ্ট একটা খাবারের উপাদানকে সঞ্চয় করে রাখে।
আসলে যে কোনো খাবারকে বললে এই কথাটা ভুল হবে। মূলত আমরা যে খাবারই খাই না কেন সেটা সাধারণত গ্লাইকোজেন আকারে সাধারণত কি বলতো সেটা আমাদের কোথায় জমা থাকে, লিভার বা যকৃতে জমা থাকে। যে খাবারই খাই না কেন সেই খাবারটা গ্লাইকোজেন আকারে জমা থাকে। আসলে যে খাবার বললে আবার ভুল হচ্ছে, এটা মূলত একটু খেয়াল করে দেখো যে গ্লুকোজটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাধারণত গ্লাইকোজেনে তৈরি হয়। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কিসে পরিণত হচ্ছে বলতো, গ্লাইকোজেনে পরিণত হচ্ছে। এবং এই গ্লাইকোজেন আকারেই সাধারণত খাবারটা আমাদের লিভার বা যকৃতে জমা হচ্ছে। পয়েন্ট হচ্ছে এই জায়গায়, যদি কোনো আমরা একটা অতিরিক্ত খাবার খাই, আমরা ভাবি সাধারণত চর্বিযুক্ত খাবার অতিরিক্ত খাইলে আমাদের বডিতে ঝামেলা, কিন্তু শুধু চর্বিযুক্ত খাবার না, আমাদের প্রধান কারণ হচ্ছে এই গ্লুকোজ বা কার্বোহাইড্রেট। কেন দেখো, যেই চর্বিগুলো আমরা খাচ্ছি এই চর্বিগুলো কি আকারে জমা হয় একটু আগে খেয়াল করে দেখো, যে আমাদের অতিরিক্ত যে গ্লুকোজগুলো খাইবো বা যে চর্বিটা খাচ্ছি সেই চর্বিটাতে এখানে একটু কাহিনী হচ্ছে, তাই না? এই কাহিনীতে আমাদের মূলত অন্তরায় যে দেখা যাচ্ছে সেই পয়েন্টটাই আমরা মূলত কথা বলবো এখন। মূলত অন্তরায় কিন্তু এই জায়গাতেই। মূলত তোমাদের যে জায়গাতে কথা বলার জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ বটে, অবোধ্যেয় বটে। হৃদরোগ এবং স্ট্রোক এই দুইটি রোগ নিয়ে আমরা প্রতিনিয়ত কতই না ভয় পাচ্ছি, কিন্তু কখনো কি জানার ট্রাই করেছি হৃদরোগ বা স্ট্রোক এই জটিল ধরনের রোগগুলো আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খাচ্ছি সেই খাবারের মধ্যেই লুকিয়ে আছে এই জটিল বা মৃত্যু ঝুঁকির রোগের অন্যতম প্রধান দায়ী এই খাবারগুলোই মূলত? এটা আমরা কখনো জানার ট্রাই করি নাই। এখন আসো আমরা সেই জিনিসটাই জানার ট্রাই করব যে কিভাবে হৃদরোগ বা স্ট্রোকটা আমরা প্রতিনিয়ত আমরা খাবারের মাধ্যমে ডেকে আনছি। সেটা একটু খেয়াল করলে বুঝবো যে সাধারণত আমরা জানি যে লিভার বা যকৃৎ সাধারণত গ্লাইকোজেনেসিস আকারে যে গ্লাইকোজেন তৈরি করে সেই গ্লাইকোজেনটা সাধারণত আমাদের লিভার বা যকৃতে জমা থাকে, তাই তো? অর্থাৎ আমরা আমাদের বডির খাবারের নির্দিষ্ট যে অংশটা লিভারে জমা থেকে থাকে সেই জিনিসটা হচ্ছে গ্লাইকোজেন। বাট আরও একটা জিনিস আছে গ্লাইকোজেনেসিসের সাথে, সেটা নাম হচ্ছে লাইপোজেনেসিসটা কি? লাইপোজেনেসিস এই পয়েন্টটা বুঝলেই আমরা বুঝতে পারবো যে আমাদের হৃদরোগ বা স্ট্রোকের কারণ। লাইপোজেনেসিসটা কি দেখো, যখন আমাদের বডিতে গ্লাইকোজেনের মাত্রা যা জমার কথা ছিল, অর্থাৎ লিভার বা যকৃতে যতটুকু গ্লাইকোজেন, অর্থাৎ গ্লাইকোজেন মানেই তো গ্লুকোজ, বুঝতেই পারতেছো, কারণ সাধারণত গ্লুকোজ থেকেই গ্লাইকোজেন তৈরি হয় এবং গ্লুকোজ থেকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনটা তৈরি হয়। অর্থাৎ আমাদের বডিতে বা লিভারে যে পরিমাণে গ্লাইকোজেন বা গ্লুকোজ জমার কথা ছিল তার থেকে যদি অত্যাধিক পরিমাণে বেড়ে যায় এবং শক্তি উৎপাদনের মাত্রাও অতিক্রম হয়ে যায়, তখন ইনসুলিন হরমোনের প্রভাবে, ইনসুলিন তোমরা জানো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা নামক কোষ থেকে ইনসুলিন খরিত হয়। এই ইনসুলিন হরমোনের প্রভাবে আমাদের বডিতে যে পরিমাণ গ্লুকোজগুলো ছিল সেই গ্লুকোজগুলো সাধারণত ট্রাইগ্লিসারাইডে রূপান্তর হয়ে যায়, টিজিতে। ট্রাইগ্লিসারাইডের সংক্ষিপ্ত রূপ কি? টিজি, ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডে যখনই রূপান্তর হয়ে যাচ্ছে তখনই আমাদের মূলত কি আস্তে আস্তে হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। কারণ কি? এর আরেকটা কারণ উদাহরণ হিসেবে তোমাদের বলতে গেলে আমাকে যেতে হবে যকৃতের চর্বি সঞ্চয়ের কথা। যে পরিমাণ তুমি গ্লুকোজ খাচ্ছ সব গ্লুকোজ কিন্তু তোমার বডিতে বা আমার বডির জন্য উপকার না, অর্থাৎ কাজে লাগতেছে না। অর্থাৎ তুমি যদি একটু অতিরিক্ত গ্লুকোজ খাও, মনে রাখো অতিরিক্ত গ্লুকোজ খাইছো, সেই অতিরিক্ত গ্লুকোজগুলো যদি বডিতে কাজে না লাগে তাহলে কিন্তু যকৃৎ সেই জিনিসটাকে চর্বি আকারে সঞ্চয় করতেছে। শুনলেও অবাক লাগবে
যে তুমি খাচ্ছ গ্লুকোজ, বাট সেটা তোমার বডিতে কাজে না লেগে থাকে, সেটা কিন্তু লিপিড বা চর্বি আকারে তোমার বডিতে জমা থাকছে। ঠিক একইভাবে যদি কোনো কারণে গ্লুকোজের মাত্রা আবার অত্যাধিক বেড়ে যায়, যতটুকু সঞ্চয় ছিল সেটার পরিমাণ যদি অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তখন সেটা ট্রাইগ্লিসারাইড আকারে তোমার বডিতে বা আমার বডিতে জমা হচ্ছে, এবং এটা হচ্ছে ইনসুলিন হরমোনের প্রভাবে। এবং এই পর্যায়ে যখন চলে যাবে, গ্লাইকোজেনের পরিমাণ অত্যাধিক জমে যাবে, তখনই আমার বডিতে বা তোমার বডিতে হৃদরোগ বা স্ট্রোকের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে এই গ্লাইকোজেন বা গ্লুকোজ। তাহলে তুমি যে খাবার খাচ্ছ বা আমি যে খাবার খাচ্ছি, এখন থেকে সচেতন হওয়ার জন্য আমাকে অবশ্যই প্রতিদিনের খাবারের তালিকা থেকে শর্করার পরিমাণ বা কার্বোহাইড্রেটের পরিমাণ অথবা গ্লুকোজের পরিমাণ অথবা গ্লাইকোজেনের পরিমাণ আস্তে আস্তে কমায় ফেলতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর এই যে ট্রাইগ্লিসারাইড আকারে জমা হইল, এই ট্রাইগ্লিসারাইড কিন্তু কোষে চর্বি আকারে জমা হবে। এটা কিন্তু খুবই পয়েন্টটা খেয়াল কইরো। কোষে যখন চর্বি আকারে এই ট্রাইগ্লিসারাইড জমা হবে, তখনই হৃদরোগ এবং স্ট্রোক অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। এবার আসো, এখানে বলা আছে লোহিত রক্তকণিকার ভাঙন। লোহিত রক্তকণিকা 120 দিনে ভাঙছে, কিভাবে ভাঙতেছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে দেয়া আছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে। যকৃৎ, প্লিহা, অস্থিমজ্জায়, ফ্যাগোসাইটিক, হিমোগ্লোবিন, রক্তরসের মিশ্রণ, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিভাবে হিম ভেঙে গিয়ে বিলিভার্ডিন, বিলিরুবিনে পরিণত হচ্ছে, লৌহতে পরিণত হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে সুন্দরভাবে দেয়া আছে। এবার আসছো কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা। গ্লুকোনিওজেনেসিস থেকে রূপান্তর, নন কার্বোহাইড্রেট থেকে গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, এই পয়েন্টগুলো কিন্তু জানা প্রয়োজন। এগুলো কিন্তু সুন্দর করে জানতে হবে। আমরা একটু জানার ট্রাই করি। দেখো, তোমরা কি জানো নিয়মিত যে হিমোগ্লোবিন ভাঙছে, এই পয়েন্টটা কিন্তু তোমরা জানো না বা জানার ট্রাইও করো নাই। 120 দিন পর পর লোহিত রক্তকণিকার জন্ম হয় নতুন করে, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি কি করে এই লোহিত রক্তকণিকার ধ্বংস হয়? আর ধ্বংস নাই বা হলে কেমন করেই বা নতুন করে কোনো কিছু জন্ম হবে? তাহলে আমাদেরকে আগে শিখতে হবে কিভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, তারপর আমি জানার চেষ্টা করব বা অটোমেটিক্যালি অ্যান্সার খুঁজে পাবো যে কিভাবে লোহিত রক্তকণিকার জন্ম হয়। চলো আমরা একটু দেখার ট্রাই করি লোহিত রক্তকণিকার ভাঙন সম্পর্কে। আরবিসি যখন 120তম দিনে চলে যাবে, আমরা জানি 120তম দিনে লোহিত রক্তকণিকা বা আরবিসির ধ্বংস হয়ে থাকে। এই 120তম দিনে যাওয়ার পরে যকৃৎ, প্লিহা এবং অস্থিমজ্জায় যে ফ্যাগোসাইটিক কোষগুলো আছে, সেই ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় কোষ কর্তৃক ভাঙন হবে। তোমরা জানো ফ্যাগোসাইটিস মানে ভক্ষণ করা, ফ্যাগোসাইটিক, ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ, ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ, আর এই যে সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ। আরবিসির কোষগুলোকে এখন যকৃৎ, প্লিহা এবং অস্থিমজ্জা দ্বারা কি করা হচ্ছে? ভাঙন করা হচ্ছে। ভেঙে যাওয়ার পরে সেখানে হিমোগ্লোবিন এবং রক্তরসের মিশ্রণ হবে। হিমোগ্লোবিন মানে কি? লোহিত রক্তকণিকা, আবার ওর ভিতরে তো রক্তরসও ছিল, দুইটার এখন মিশ্রণ তৈরি হবে। মিশ্রণের পরে সেটা আবার প্লিহা, লসিকা গ্রন্থি, যকৃতের ম্যাক্রোফেজ, যকৃতের ম্যাক্রোফেজ বলে আমরা কাপ্ফার কোষ বা কুপ্ফার কোষ বল এই যে জিনিসটাকে, সেটাকে বোঝাচ্ছি, সেই ম্যাক্রোফেজ কর্তৃক আবার ভাঙন হবে। অর্থাৎ যখন আমি হিমোগ্লোবিন আর রক্তরসকে মিশ্রণ করলাম, সেটাকে আবার যকৃতের কাপ্ফার কোষ, লসিকা গ্রন্থি দিয়ে আমি আবার ভাঙন করব। এইবার ভাঙার পরে সেই হিমোগ্লোবিনটা, রক্তের যে হিমোগ্লোবিনটা ছিল বা লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিনটা ছিল, এটা ভেঙে যাবে এবং ভেঙে যাওয়ার পরে দুইটা অংশ তৈরি করে। হিম ভেঙে গিয়ে, যদি আমি এখানে হিমোগ্লোবিন পয়েন্টটা লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হিমোগ্লোবিনটা ভেঙে গিয়ে দেখো হিম এবং গ্লোবিন দুইটা উপাদানে তৈরি হয়ে যায়। হিম মানে আমরা জানি মূলত লৌহ,
দেখো, আর গ্লোবিন মানে একটা প্রোটিন। সো যেহেতু গ্লোবিন নিজে একটা প্রোটিন, সো নিজস্ব অ্যামাইনো অ্যাসিডে সে কি হবে, আলাদা হয়ে যাবে নিজস্ব অ্যামাইনো অ্যাসিড আকারে। আর যেটা হিম অংশ ছিল, হিম অংশে মূলত দুইটা অংশ থাকবে, একটা লৌহ অংশ তৈরি হবে আর একটা বিলিভার্ডিন এবং বিলিরুবিন আকারে তৈরি হবে। দেখো, একটা বিলিভার্ডিন এবং একটা বিলিরুবিন। এই বিলিরুবিন হচ্ছে হলুদ রঙের জন্য দায়ী, আর বিলিভার্ডিন হচ্ছে সবুজ রঙের জন্য দায়ী। কোনো কারণে যদি আমাদের বডিতে বিলিরুবিনের পরিমাণ প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু আমাদের জন্ডিস রোগটা তখন আমাদের বডিতে রোগ আকারে দেখা যায়। আর লৌহ অংশটা সাধারণত দেখো, এটা আবার ট্রান্সফেরিন আরবিসি তৈরিতে আবার অস্থিমজ্জার কোষে পুনর্ব্যবহৃত হবে, এবং ফেরিটিন অংশটা যকৃতে জমা থাকবে। তাহলে লৌহ অংশ, হিমোগ্লোবিনের হিম অংশটা ভাঙার পরে যে লৌহ পাবো, সেই লৌহটা কিন্তু ফেরিটিন আকারে যকৃতে জমা থাকবে, আর যেটা আরবিসি তৈরিতে ট্রান্সফেরিন আকারে কিন্তু আবার একইভাবে আরবিসিতে ব্যবহৃত হবে। এখান থেকে একটা মজার বিষয় তোমাদেরকে জানতে হবে, এখান থেকে কিন্তু আমাদের ইউরিয়া তৈরি হচ্ছে। কি করে ইউরিয়া তৈরি হচ্ছে? দেখো, আমাদের এই যে অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিডগুলো থেকে গেল, এই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডগুলো মনে রাখতে হবে, সবসময় আমাদের বডিতে কখনো অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড জমা থাকতে পারে না। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে কখনো জমা থাকতে পারে না। এই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডগুলো এখন অ্যামাইনো অ্যাসিড থেকে এখন ডিঅ্যামিনেশন প্রক্রিয়া সংঘটিত হবে। এখানে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডে কখনোই বডিতে জমা থাকতে পারবে না, তখন সেটা ডিঅ্যামিনেশন প্রক্রিয়া সংঘটিত হবে। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া সংঘটিত হওয়ার সাথে সাথে সেখানে আমাদের তৈরি হবে কিটো অ্যাসিড প্লাস NH2 মূলক। হোয়াট ইজ দ্য মিনিং অফ NH2 মূলক? NH2 মূলক ইজ দ্য মিনিং অফ অ্যামিন মূলক। ঠিক আছে, অ্যামিন তৈরি হবে। আবার প্রশ্ন করতে পারো, কেউ আবার প্রশ্ন করো, ভাই কিটো অ্যাসিড কি? কিটো অ্যাসিড তো বুঝি না। অর্থাৎ কিটো অ্যাসিড হচ্ছে সেটা যেখান থেকে বন্ড সি অর্থাৎ কিটোন মূলক এবং বন্ড COOH অর্থাৎ জৈব অ্যাসিড মূলক থাকে। এই দুইটা মূলক যখন COOH এবং CO যখন একই সাথে কোনো একটা যৌগে থাকবে, সেই ধরনের অ্যাসিডটাকে আমরা বলবো কিটো অ্যাসিড। উদাহরণস্বরূপ আমি বলতে পারি পাইরুভিক অ্যাসিডের কথা এবং পাইরুভিক অ্যাসিডের সংকেতটাও দিয়ে দেখিয়ে দিতে পারি। CH3COCOOH, এটা হচ্ছে দেখো একই সাথে কিটোন মূলক আছে, আবার একই সাথে জৈব অ্যাসিড মূলক আছে, তাই এটাকে আমরা বলবো কিটো অ্যাসিড। এখন আসো, এই যে অ্যামাইনো অ্যাসিডটা যখন আমি ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া সংঘটিত করলাম, অর্থাৎ ডিঅ্যামাইনেশন মানে কি? যেখান থেকে আমি অ্যামিনকে সরিয়ে নিব। এখন আমি যদি অ্যামিনকে সরিয়ে নিই, এই অ্যামিনটা যখন বন্ড NH2 যখন আবার রক্তের ভিতরে থাকা অবস্থায় হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়, তখন সেখান থেকে কি তৈরি করে বলতো? এখানে অ্যামোনিয়া বা NH3 তৈরি করে। এখানে কি তৈরি করে ফেললো? অ্যামোনিয়া তৈরি করে ফেললো। ঠিক আছে, অ্যামোনিয়া তৈরি করে ফেললো। এখন এই অ্যামোনিয়াটা যখন আমাদের পরিপাকে, তোমরা জানো অ্যামোনিয়া তৈরি হওয়ার পরে পরিপাকে সবসময় জানো যে আমাদের কার্বন ডাইঅক্সাইড মূলক তৈরি হয়। প্রশ্ন করতে পারো, পরিপাকে আবার কি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? তোমরা জানো পরিপাকের যে কোনো খাবারে যদি তুমি লিপিড ধরো, প্রোটিন ধরো, কার্বোহাইড্রেট ধরো, যাই ধরো না কেন, প্রত্যেকটা খাবারের উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি হয়েছে। যেহেতু কার্বনের উপস্থিতি সেখানে বিদ্যমান, সো সেখানে কার্বনের সাথে সবসময় অক্সিজেনের বিক্রিয়া হতেই পারে, সো কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতে পারে। সেই পরিপাক থেকে বা পরিপাকৃত খাবারের উপজাত হিসেবে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, সেই কার্বন ডাইঅক্সাইড যখন এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া হবে, তখনই কিন্তু এখান থেকে তৈরি করে ফেলবে NH4CNO অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানেট বা ইউরিয়া তৈরি করে ফেলবে। একই সাথে তুমি শিখতে পারলে কিভাবে ইউরিয়া তৈরি হয়, আবার একই সাথে তুমি শিখে ফেলতে পারলে কিভাবে একটা লোহিত রক্তকণিকার ভাঙন হয় বা হিমোগ্লোবিনের ভাঙন হয়। খুব দারুণ এবং ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল। তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো, এতটুকু আমি বিশ্বাস রাখি। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া আছে এখানে। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা থেকে আমি যদি পয়েন্ট বলতে হয়, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। পয়েন্টটাকে যদি একটু ব্যাখ্যা করি, গ্লাইকোজেনেসিস তুমি এখন ভেঙে পড়বা, অর্থাৎ নিউমোনিক দিয়ে পড়া একটু ট্রাই করো। দেখো, গ্লাইকোজেনোসিস, সিস মানে কি? প্রক্রিয়া বা প্রসেস। বলেছি বায়োলজিতে যখনই সিস পাবা মানে একটা প্রক্রিয়া বা প্রসেস, অর্থাৎ যে প্রক্রিয়ায় গ্লাইকোজেন, অর্থাৎ এখানে কি মিনিং হচ্ছে? যে প্রক্রিয়ায় গ্লাইকোজেনটা তৈরি হবে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। অর্থাৎ গ্লাইকোজেনটা সাধারণত গ্লুকোজের উপাদান এবং গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করার প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লাইকোজেনেসিস। এবার আসো গ্লুকোনিওজেনেসিস। নাম শুনতেছ,
পারতেছো নামের নাম উচ্চারণ করার সাথে সাথে বুঝতে পারতেছো বলতেছে নিওজেনেসিস। নিও মানে কি নতুন করে তৈরি করা। নতুন করে কি তৈরি করবা? নতুন করে তুমি গ্লাইকোজেন বা গ্লুকোজ তৈরি করবা। অর্থাৎ নতুন করে তৈরি করা মানে কি একটু আগে তুমি গ্লাইকোজেন বা গ্লুকোজ তৈরি করতে পারো কিভাবে? সাধারণত গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করতে পারো, বাট এখন আবার আমরা বলতেছি নন কার্বোহাইড্রেট অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড বা গ্লিসারল থেকে যদি তুমি গ্লুকোজ তৈরি করতে চাও তাহলে সেই প্রক্রিয়াটার নাম হবে কি বলতো? গ্লুকোনিওজেনেসিস। নতুন করে তুমি গ্লুকোজ তৈরি করতে চাও। কার্বোহাইড্রেট থেকে তো তুমি গ্লুকোজ তৈরি করতে পারোই, বাট যদি নন কার্বোহাইড্রেট থেকে তুমি গ্লুকোজ তৈরি করতে পারো তাহলে সেই জায়গাটাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস। এবার বলতেছে গ্লাইকোলাইসিস। লাইসিস মানে কি বিদূর্ণ করা বা ধ্বংস করা বা চূর্ণ করা। কাকে ধ্বংস করতেছো? গ্লাইকো মানে কি গ্লাইকোজেনকে। তুমি যদি গ্লাইকোজেনকে লাইসিস করে ফেলো তাহলে সেখানে কি পাবা? গ্লাইকোজেন যা থেকে তৈরি হয়েছে সেই জিনিসটা পাবা। তুমি জানো গ্লাইকোজেন তৈরি হয়েছে মূলত কোন জায়গা থেকে? গ্লুকোজ থেকে। অর্থাৎ গ্লুকোজ ভাঙনের প্রক্রিয়াটাই মূলত কি বলতো? এই যে অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়ার নামই হচ্ছে মূলত গ্লাইকোলাইসিস। এবার আসো গ্লাইকোজেনোলাইসিস। এটা হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করার সেই সেম প্রক্রিয়াটা হচ্ছে একই কাহিনী। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল জিনিসটা ছিল। আমি চলো তোমাকে একটু ব্যাখ্যা টোটাল জিনিসটা আমি আরেকবার একটু রিপিটেশনের মাধ্যমে দেখানোর ট্রাই করি এবং টোটাল জিনিসটা একটু পূর্ণাঙ্গ আকারে ব্যাখ্যা দেওয়ার ট্রাই করি তোমাদের জন্য যাতে খুব ভালোভাবে একটু বুঝে উঠতে পারো। দেখো, সকল ধরনের যকৃতের বিপাক বা বিপাক ক্রিয়ার মাধ্যমে যে টোটাল পয়েন্টগুলো তৈরি হয় সেই পয়েন্টগুলো যদি তুমি একটাবারে দেখে ফেলতে পারো তাহলে তোমাদের জন্য খুবই ভালো হয়। প্রথম পয়েন্টে দেখো আছে গ্লাইকোজেনেসিস, একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, একটা গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। সম্পূর্ণ প্রক্রিয়াগুলোই হচ্ছে মূলত যকৃতের ভাঙন বা বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজের যে বিশ্লেষণ প্রক্রিয়াটা আছে সেটা বোঝানো হয়েছে। প্রথমে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। মূলত আমরা এখন একটু নিউমোনিকের মাধ্যমে বোঝার ট্রাই করব, অর্থাৎ ওয়ার্ড ভাঙার মাধ্যমে। দেখো, প্রথমে বলতেছে যে বায়োলজিতে আমি তোমাদেরকে শিখিয়েছি সিস মানে প্রসেস, অর্থাৎ বায়োলজিতে যেখানে তুমি সিস পাবা মনে রাখবা সেটা একটা প্রসেস বা প্রক্রিয়া। অর্থাৎ কিসের প্রক্রিয়া? এটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া কি তৈরি হচ্ছে? গ্লাইকোজেন। কারণ নামই বলেছে গ্লাইকোজেনেসিস, নতুন করে জেনেসিস। অর্থাৎ যে প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি হবে সেই প্রক্রিয়াটার নাম হবে গ্লাইকোজেনেসিস। সাধারণত গ্লুকোজ থেকে আমরা গ্লাইকোজেন তৈরি করে থাকি, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করার প্রক্রিয়ার নামই হবে গ্লাইকোজেনেসিস। এবার আসো গ্লুকোনিওজেনেসিস। তুমি নাম শুনেই বুঝতে পারতেছো সিস মানে কি প্রক্রিয়া, নিও মানে কি নতুন, নতুন করে কি তৈরি করতে বলছে? গ্লুকোজ। তুমি জানো কার্বোহাইড্রেট থেকে সবসময় গ্লুকোজই তৈরি হয়, বাট এখন বলছে কার্বোহাইড্রেট বাদে নতুন করে গ্লুকোজ তৈরি করতে। কারণ এটাই তো মিনিং হয়, কারণ বলছে গ্লুকোনিওজেনেসিস, নতুন করে তুমি কি তৈরি করবা? গ্লুকোজ তৈরি করবা। সো তোমাকে আমি কি দিব না? এখন কার্বোহাইড্রেট দিব না। তাহলে কার্বোহাইড্রেট না দিলে পৃথিবীর অন্যান্য অংশগুলোকে আমি কি বলবো? নন কার্বোহাইড্রেট বলবো। নন কার্বোহাইড্রেট বলতে আমরা কি বুঝবো? প্রোটিন বা লিপিডকে বুঝবো। দেখো, নন কার্বোহাইড্রেট অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড মানে কি প্রোটিন, গ্লিসারল মানে কি লিপিড। প্রোটিন বা লিপিড থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। নতুন করে গ্লুকোজ তৈরি করলাম। এবার আসো গ্লাইকোলাইসিস। লাইসিস মানে কি জানো? লাইসিস মানে হচ্ছে বিদূর্ণ করা বা চূর্ণ করা বা ভেঙে ফেলা। তাহলে ভেঙে ফেলবা কাকে? গ্লাইকো মানে বলতে বোঝাচ্ছে কি? গ্লুকোজকে আর কি বোঝাচ্ছে। গ্লুকোজ ভাঙানোর প্রক্রিয়ার নাম, অর্থাৎ সবাদ এবং অবাত শোষণে যে গ্লুকোজ ভাঙি আমরা, সেই ভাঙার প্রক্রিয়াটার নামই হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, আর একটা আছে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে বিদীর্ণ করা বা চূর্ণ করা। কাকে বিদীর্ণ বা চূর্ণ করব? গ্লাইকোজেনকে। তাহলে এখন যদি গ্লাইকোজেনকে বিদীর্ণ বা চূর্ণ করি বা ভেঙে ফেলি তাহলে আমি কি পাবো? দেখো তো, গ্লাইকোজেনকে ভাঙলে আমি সেটাই পাবো যেখান থেকে গ্লাইকোজেন তৈরি হয়েছে সেটা। আর একটু খাঁটি বাংলায় কথা বলতে গেলে, আমি একটা জিনিস ভাঙলে সেখানে কি পাবো? ওর ভিতরে যে জিনিসটা আছে যেখান থেকে ওই জিনিসটা তৈরি হয়েছে সেটা পাবো। একটু খেয়াল করে দেখো, আমি গ্লাইকোজেন পেয়েছিলাম কোথা থেকে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন পেয়েছিলাম। অর্থাৎ গ্লাইকোজেনকে ভাঙলে এখন আবার কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। এটাই মূলত যকৃতের বিপাকীয় সঞ্চয় ভূমিকার সকল বিপাকীয় রিয়াকশনের সকল সিস্টেমগুলো। এটা তোমাদেরকে আমি একবারে দেখানোর ট্রাই করলাম। এবার আসো, এরপরে চলে যাচ্ছে পিত্তরস। পিত্তরসের পয়েন্টগুলো জানো, এটা মূলত পিত্তথলি থেকে
পিত্তথলি থেকে মূলত এটা ক্ষরিত হচ্ছে। মূলত কোন জায়গা থেকে ক্ষরিত হচ্ছে বলো তো? পিত্তথলি থেকে এটা মূলত ক্ষরিত হচ্ছে, এই পয়েন্টটা তোমরা জানো। এবার আসো এনজাইম এবং পিত্তরসের মধ্যে পার্থক্যর পয়েন্টগুলো তোমাদেরকে একটু দেখানো প্রয়োজন। এনজাইম বা পিত্তরস থেকে তোমরা মনে রাখবে এটা 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এটা পিত্তথলি থেকে ক্ষরিত হচ্ছে। এটা সকল ধরনের প্রোটিন, আর এটা হচ্ছে একটা বাইল সল্ট হিসেবে কাজ করতেছে, অর্থাৎ পিত্ত লবণ হিসেবে কাজ করতেছে। এই পয়েন্টগুলো জাস্ট একটু রিডিং দেবে। এতক্ষণ কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে প্রত্যেকটা পয়েন্টের। অগ্নশয় মূলত হচ্ছে একটা মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে। এখানে মিশ্র গ্রন্থি হিসেবে কাজ হবে। এখানে বহিঃখরা খরিত হবে, বহিঃখরা যেমন খরিত হবে, সেখানে একই সাথে কিন্তু অন্তঃখরাও খরিত হবে। বহিঃখরা এবং অন্তঃখরা দুইটাই খরিত হচ্ছে কিন্তু এখানে। বহিঃখরা থেকে সাধারণত হরমোন খরিত হবে, অন্তঃখরা থেকে এনজাইম খরিত হবে। এখানে উইরসাং নালী থাকবে। এই পয়েন্টগুলো একটু দেখতে হবে। অগ্নশয় মিশ্র গ্রন্থি নিয়ে কিন্তু এতক্ষণ পয়েন্ট আমরা বলেছি, ব্যাখ্যা করেছি মিশ্র গ্রন্থি সম্পর্কে। বহিঃখরা গ্রন্থি মানে সাধারণত হরমোন, আর হরমোনগুলো সাধারণত খরিত হচ্ছে তোমরা জানো যে কোনো একটা নালিকা, যে নালিকা, কোনো নালিকা নাই এটা পরিবহনের জন্য আলাদা করে, এটা মূলত পরিবহনের জন্য যে জিনিস লাগবে সেটা হচ্ছে রক্তের মাধ্যমে সাধারণত এগুলো পরিবহন হয়। ঠিক আছে। অন্তঃগ্রহ গ্রন্থ হচ্ছে এনজাইম খরিত হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা পয়েন্ট কিভাবে খরিত হয় আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট জানি। আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের 3টা কোষ থাকবে, একটা হচ্ছে আলফা, একটা বিটা, একটা গামা। আলফা থেকে সাধারণত খরিত হবে সাধারণত হচ্ছে গ্লুকাগন খরিত হয়, যেটা হচ্ছে গ্লুকোজের মাত্রা বাড়ায়। আর বিটা কোষ থেকে ইনসুলিন গঠিত হয়, সেই ইনসুলিন হচ্ছে মূলত গ্লুকোজের মাত্রা কমায়। ঠিক আছে। অগ্নশয় রস থেকে আমাদের সেই অগ্নশয় নালিকা পয়েন্ট নিয়ে আমাদের আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই। অগ্নশয় নালিকা নিয়ে কোনো কিছুই তেমন কিছু পড়তে হবে না, কারণ এতক্ষণ টোটাল পয়েন্টগুলো আমি কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি তোমাদের জন্য। খাদ্যবস্তুর শোষণ, বৃহদন্ত্রে খাদ্যবস্তুর শোষণ হয়, বৃহদন্ত্রে খাদ্যবস্তুর শোষণ হচ্ছে, এবং এখানে কিন্তু আমাদের মল তৈরি হচ্ছে কিন্তু এখানে, এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। খাদ্যবস্তু শোষণে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড কি ভূমিকা রাখতেছে দেখো। গ্লুকোজ থেকে অন্ত্রের ভিলাস, হেপাটিক পোর্টাল, সেরা, যকৃৎ, কোষ থেকে গ্লাইকোজেন গঠন পর্যন্ত এইভাবে পয়েন্ট হচ্ছে, এবং সেটা আবার দেখো অন্ত্রের ভিলাস দিয়ে ইউরিয়া উৎপাদন করতেছে। হ্যাঁ, আবার দেখো ফ্যাটি অ্যাসিড থেকে এটা মূলত চর্বি গঠনে কাজ করতেছে। এই হচ্ছে পয়েন্ট। ভিটামিন, পানি এবং খনিজ লবণ শোষণ হবে মূলত বৃহদন্ত্রের এই পয়েন্টেই কিন্তু টোটালগুলো শোষণ হবে। এখন পরিপাক এবং শোষণের মধ্যে পার্থক্য কি? পরিপাক হচ্ছে খাবারগুলো, পরিপাক হচ্ছে, শোষণ হচ্ছে সেটা নতুন করে সেটা আবার খাদ্যবস্তুতে দেহের আবার ভিতরে প্রবেশ করে যাচ্ছে। এই পয়েন্টগুলো থেকে কিন্তু পয়েন্ট সবগুলো কিন্তু আমাদের জানা আছে। এখানে সংগঠন স্থল কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট জানি কিন্তু টোটাল পয়েন্টে। পরিপাকের স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা আমরা সেইভাবে আমাদের এখানে কোনো স্নায়ুতন্ত্রের আলাদা করে কোনো ভূমিকা নাই বললেই চলে, কিন্তু কিছু হরমোনের পরিমাণ আমাদেরকে দেখতে গেলে বলা যায়। গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ হয় 3 ধাপে, বলতে পারো 3 ধাপে। সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে কিভাবে পেপসিনোজেন থেকে পেপসিন থেকে সেটা আবার নতুন করে রূপান্তর হচ্ছে মিউকাস স্তর থেকে। এটা হচ্ছে 3টা ধাপ মূলত এখান থেকে আমরা দেখতে পারি। আচ্ছা, পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা যদি বলতে হয়, একটা ইনটিক প্লেক্সাস অ্যান্টেরিক আর একটা এক্সট্রিনসিক প্লেক্সাস মাইটোরিক। এটা তোমাদের বইতে সেইভাবে নাই, এই পয়েন্ট থেকে তোমাদের না জানলেও সেভাবে চলবে। এই পয়েন্টটা কিন্তু তোমাদের বইতে নাই যেহেতু। স্থূলতা বলতে বিএমআই, বডি মাস ইন্ডেক্স নির্ণয় করতে বলতেছে, অর্থাৎ উচ্চতা মিটার স্কয়ার এবং কেজি দিতে পারলে সেটা হয়ে গেল বডি মাস ইন্ডেক্সে। সে পয়েন্ট বলতেছে যে সাধারণত 18.5 থাকলে সেটা হচ্ছে শরীরের 18.5-এর যদি নিচে থাকে তাহলে সেটা শরীরের ওজন কম। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। যদি 18.5 থেকে 24.9 থাকে তাহলে সেটা একটা স্বাভাবিক ওজন, এবং খুবই সুন্দর স্বাভাবিক ওজন আছে। 25 থেকে 29.9 গেলে সেটা হবে অতিরিক্ত ওজন। 30 থেকে 34.9 গেলে সেটা হবে স্থূলতার প্রথম স্তর। যদি 35 থেকে 39.9 যায় সেটা হচ্ছে স্থূলতার দ্বিতীয় স্তর। আর 40-এর উপরে গেলে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ঝুঁকিপূর্ণ স্থূলতার ভিতরে আছে। সো সেখান থেকে যত দ্রুত পারো তখন সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের অন্যতম পয়েন্ট থাকলো। এবার বলতেছে যে
ইরিটেবল বল সিনড্রোম, এটাও তোমাদের বইতে নাই, সো এগুলোর কোনো প্রয়োজন নেই। লিভার সিরোসিস মনে রাখতে হবে হেপাটাইটিস বির মাধ্যমে এবং বিভিন্ন কারণে হেপাটাইটিস বি একটা ডিএনএ ভাইরাস, এটার মাধ্যমে সাধারণত অন্যতমভাবে লিভার সিরোসিস হয়ে যায়। সো এইসব ভাইরাস থেকে একটু দ্রুতভাবে আমাদেরকে সঞ্চালন করতে হবে। অ্যাপেন্ডিসাইটিস, ফ্ল্যাটুলেন্স, এই পয়েন্টগুলো তোমাদের না জানলেও চলবে। এবার আসো কোনটি মিশ্র প্রকৃতির গ্রন্থি যদি মনে হয়, তাহলে অ্যাপেন্ডিসাইটিসে বলতে আমাদের মূলত ফ্ল্যাটুলেন্স না পড়লে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে একটু যদি বলতে আমাদের মূলত অগ্নাশয়ের একটি নির্দিষ্ট উইরসাং নালীতে মূলত এই ধরনের কাজগুলো হয়ে থাকে। আর ফ্ল্যান্টিয়াসিস আমাদের মনে রাখতে হবে এটা এমন একটা রোগ যে রোগে সাধারণত আমাদের খুবই প্যাথেটিক একটি মহল তৈরি হয়ে থাকে এবং প্যাথেটিক এই জায়গা থেকে আমাদের বাঁচতে অনেক কিছু করা প্রয়োজন, সেখান থেকে আবার নতুন করে জীবন ধারণ করা পড়তে হবে। এখান থেকে কোনটি মিশ্র প্রকৃতির গ্রন্থি, সাধারণত আমরা অগ্ন্যাশয়কেও বলবো মিশ্র প্রকৃতির গ্রন্থি, কারণ এখান থেকে বই করা গ্রন্থি এবং অন্তঃকরা দুই ধরনের গ্রন্থি এখানে একসাথে মিশ্রিত হচ্ছে, ঠিক আছে। আবার যকৃৎকেও বলতে পারি, যকৃৎকেও আমরা বলতে পারি মাঝে মধ্যে, বাট ডাইরেক্টলি হচ্ছে অগ্ন্যাশয়। বৃহদন্ত্রের অংশ কোনটি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটা হচ্ছে মূলত ক্ষুদ্রান্ত্রের অংশ। সো বৃহদন্ত্রের অংশ হচ্ছে সিকাম। নেক্সট আসো, নেক্সট কি বলতেছে, পাকস্থলীর প্রাচীরে প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোনটি? মনে রাখবা অক্সিনোটিক কোষ বা প্যারাইটাল কোষ একই কথা, অক্সিনোটিক বা প্যারাইটাল কোষ থেকে সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দুধ দাঁতে অনুপস্থিত কোনটি? দেখো তো দুধ দাঁতের সংকেত কি দিয়েছিলাম, দুইটা সংকেতে লিখি I2C1P2M3, এটা হচ্ছে আমাদের সাধারণ সংকেত, আর এখানে সংকেত কি I2C1M2, তার মানে মোলারের একটা কম আর P2, পিরিমোলার তো নাই, তাহলে পিরিমোলার হচ্ছে অনুপস্থিত থাকবে, প্রিমোলার কোনটা অনুপস্থিত থাকবে? প্রিমোলার অনুপস্থিত থাকবে, ঠিক আছে। ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? ক্ষুদ্রান্ত্রের অংশ ডিউডেনাম, যেটা সিকাম হচ্ছে একটু আগে বলেছি, এটা বৃহদন্ত্রের অংশ। মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে? আমাদের 3 জোড়া লালা গ্রন্থি থাকে, একটা হচ্ছে মেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, আর একটা হচ্ছে প্যারোটিড। আমরা পড়িয়েছি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট। না, এখানে 2 জোড়া হবে না, কোনোভাবেই 2 জোড়া হবে না, এখানে 3 জোড়া হবে, 3 জোড়া হবে অ্যান্সার, ঠিক আছে। ল্যাকটিয়েলের অবস্থান কোথায়? ল্যাকটিয়েলের অবস্থান হচ্ছে সাধারণত ক্ষুদ্রান্ত্রে হচ্ছে ল্যাকটিয়েলের অবস্থান, ঠিক আছে। ল্যাকটিয়েলের অবস্থান ক্ষুদ্রান্ত্রে। পরিপাকে সাহায্যকারী উৎসেচক কোনটি? পরিপাকে সাহায্যকারী উৎসেচক হচ্ছে সিক্রেটিন, অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হচ্ছে পরিপাকে সাহায্যকারী উৎসেচক, যেটা হচ্ছে কিডনি থেকে খরিত হচ্ছে, মাথায় রাখো। সুক্রোজ হলো কি? গ্যাস্ট্রিক রস, পিত্তরস, আন্ত্রিক রস, রেটকাও কিছু না, সুক্রোজ আন্ত্রিক রস। আচ্ছা, কোন স্তরে গবলেট কোষ থাকে? ক্ষুদ্রান্ত্রের কোন জায়গায় বলো তো? ক্ষুদ্রান্ত্রের মিউকোসা কোষে গবলেট কোষ থাকে। এই পয়েন্টগুলো একটু মুখস্থ করতে হবে। গবলেট কোষ থাকে মিউকোসা কোষে। কেসিন এক ধরনের কি? কেসিন এক ধরনের প্রোটিন। কেসিন হচ্ছে এক ধরনের প্রোটিন, দুধে থাকবে, দুধে সাধারণত কেসিন প্রোটিন থাকে, মাথায় রেখো। ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে? আমরা পড়েছি মিউকোসা স্তরে হচ্ছে গবলেট কোষগুলো থাকবে। কোনটিকে মানবদেহের ল্যাবরেটরি বলা হয়? যকৃৎকে বলা হয় মানবদেহের ল্যাবরেটরি বা অর্গানিক ল্যাবরেটরি। যকৃৎকে বলা হয় ল্যাবরেটরি বা অর্গানিক ল্যাবরেটরি। কোন শর্করা পরিপাককারী এনজাইম? টাইলিন হচ্ছে পরিপাককারী এনজাইম। এগুলো বাচ্চাদের পড়ালেখার মতো দেওয়া আছে, সবগুলো পয়েন্ট কিন্তু তোমরা পারো। গবলেট কোষ পাওয়া যায় ক্ষুদ্রান্ত্রে, আমরা জানি গবলেট কোষ পাওয়া যায়, একই প্রশ্ন বারংবার আমরা দেখতে পাচ্ছি। মানুষের অ্যাপেন্ডিক্স পরিপাক নালীর কোন অংশের সাথে যুক্ত? অ্যাপেন্ডিক্স হচ্ছে সাধারণত সিকাম, ইলিয়ামের সাথে যুক্ত থাকবে। ইলিয়াম, সিকাম কোলন মলাশয়, ইলিয়ামের মধ্যে সাধারণত থাকবে। যকৃতের শর্করা জমা থাকে সাধারণত গ্লাইকোজেন হিসেবে। দাঁতের এনামেল গঠিত হয় কোন অংশ থেকে? কোন স্তর হবে, কোন স্তর থেকে? সাধারণত এটা তৈরি হবে অ্যাক্টোডার্ম থেকে। কোন জায়গা থেকে? অ্যাক্টোডার্ম থেকে। আচ্ছা, এবার আসো, বলতেছে অতিরিক্ত খাদ্য থেকে লিভার সঞ্চিত হলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো গ্লাইকোজেন। সেটাকে কি বলবো? গ্লাইকোজেন। কোনটি পাকস্থলীতে নিঃসৃত হয় না? পাকস্থলী থেকে নিঃসৃত হয় না কোনটি না। পাকস্থলী থেকে নিঃসৃত হয় না হচ্ছে ট্রিপসিন হচ্ছে পাকস্থলী থেকে নিঃসৃত হয় না, এটা হবে ক্ষুদ্রান্ত থেকে, ঠিক আছে। এই পয়েন্টগুলো যে দেখে ফেললে, এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন, এটা কিন্তু মাথায় থাকে যাতে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট যেভাবে দেখলে এটা কিন্তু
এইভাবে নোট ডাউন করে রাখতে হবে। যদি এইভাবে প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে নোট ডাউন করে রাখতে পারো, আশা করি এই অধ্যায় থেকে তোমাকে ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে না। তাহলে তোমাদেরকে ক্লাস শুরু করার আগে বলেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার জন্য আমার ক্লাসটা একটু খাতা এবং একটা কলম নিয়ে বসে যাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে। এখন সেই পয়েন্টগুলো যদি নোট ডাউন করে থাকো, রিকল করে থাকো, কথা দিচ্ছি তোমাকে কেউ কোনোভাবে আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হোক তোমাদের সাথে কোনো এক নতুন ক্লাসে অথবা কোনো এক নতুন এক বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম।